আচ্ছা, টাইপ স্ক্রিপ্টের ভিতরে অনেক কিছু আছে, বুঝছেন, অনেক কিছু আছে, কিন্তু আসলে সবকিছু লাগে না। আমরা এই টুকটাক যে জিনিসপত্র গুলো আছে এগুলো দিয়ে আমরা মানে মোটামুটি সব কাজ করা যায়। তবে আমরা যখন বিভিন্ন প্যাকেজ, বিভিন্ন টুলস ব্যবহার করবো না, মানে বিভিন্ন ধরনের প্যাকেজ যখন ব্যবহার করব, তখন ওই প্যাকেজের সাথে ওই প্যাকেজের বানানো টাইপ গুলো আমাদেরকে ইনস্টল করতে হয়। তো সেক্ষেত্রে আবার তারা কিভাবে কি নাম দিয়েছে, তারা তো বিভিন্ন ইন্টারফেস বানায় রাখবে, বিভিন্ন টাইপ আগে থেকে বানায় রাখবে, প্রি বিল্ড করে রাখবে। তো সেগুলো অনেক সময় আমাদেরকে খুঁজে বের করতে হয়, এই চ্যালেঞ্জটা একটু থেকে যায়। তো সেক্ষেত্রে তারা তাদের ডকুমেন্টেশন দেখলে অনেক সময় বোঝা যায়। আর একান্ত না পারলে তখন গুগল থেকে আমাদেরকে খুঁজে বের করে আনতে হয় যে তারা কি টাইপ এখানে ব্যবহার করছে, বুঝে আসছে? মানে কি ইন্টারফেস গুলো ব্যবহার করছে। টাইপ তো আমরা বুঝি, টাইপ তো আর আহামরি কিছু না, খুব বড় কিছু না, টাইপ হাতে গোনা কয়েকটা টাইপই। কিন্তু ইন্টারফেসের তারা যে কোন মডেল গুলা ফলো করছে বা কোন স্টাইলে তারা ইন্টারফেস লাগছে, ওইটা অনেক সময় ওই ইন্টারফেসের নামগুলো অনেক সময় মনে থাকে না। আচ্ছা, তো চলেন আমি যদি এখানে ধরেন একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে একটা নাম্বার দিলাম। এখন এখানে যদি আমি ধরি, আচ্ছা এরকম নামে কি এই যে ব্যবহার করে ফেলছে, এই জন্য এখানে এরর দিছে। আচ্ছা, এখানে যদি আমি ধরি, দেখেন টাইপ স্ক্রিপ্ট বাই ডিফল্ট এটার নাম, এটা টাইপ দিয়ে দিয়েছে হচ্ছে নাম্বার। এখন আমি এই নাম্বার ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করতে চাইলেই আমাকে এরর দেবে, বিষয়টা তাই না? এখন দেখেন আমি যদি এই ভেরিয়েবল নিয়ে একটা ডট দিই, আমাদেরকে নাম্বারের জন্য রিলেটেড যে মেথড গুলা, সেই মেথড গুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? মেথড দিয়ে দিচ্ছে কেন? কারণ সে বুঝে ফেলছে যে এটা নাম্বার। টাইপ স্ক্রিপ্ট তাকে বোঝাই যাচ্ছে যে ভাই এটা কিন্তু নাম্বার, অন্য কিছু না। এখন ধরেন আমি এখানে টাইপ বলে দিলাম, টাইপ বলে দিলাম, আমি বললাম যে টাইপটা নাম্বার অথবা স্ট্রিং, দুটোই হতে পারে। নাম্বার হতে পারে অথবা স্ট্রিং হতে পারে। কেন? কারণ আমরা যেহেতু লেট দিয়ে ব্যবহার করছি, আমরা ভবিষ্যতে এই ইউএস সমান সমান এরকম কিছু এবিসিডি লিখলাম, লিখতেই তো পারি, হতে পারে। এখন আসেন, আমরা কিছু একটা লিখলাম, লেখার পরে এখন এই যে যে ডাটাটা, মানে এটার ভিতরে যে ডাটাগুলো আমার আসবে, হ্যাঁ, সেই ডাটা নিয়ে অনেক সময় একটা কনফিউশন তৈরি হয়। আমি ধরেন এখানে এভাবে না লিখে আমি যদি আরো একটু সুন্দর করে লিখি, আমি বললাম যে এনি বলে একটা টাইপ আছে, যে কোনো টাইপ হইতে পারে, এনি। এখানে কি এরর দিল? আচ্ছা, এটা হচ্ছে ইএসলিন থেকে এরর দিছে, ওকে থাক, সমস্যা নেই। এনি বলে একটা টাইপ আছে, তার মানে যে কোনো টাইপ হতে পারে। তার মানে এখানে আমরা যা খুশি তাই লিখতে পারি। এখন ইউএস ডট যখন দিব, এখন এইখানে আমাকে কি বলবে, সে কিসের মেথড দেবে? বোঝেন নাই? স্ট্রিং এর মেথড না অ্যারের মেথড? কিসের মেথড আমাকে দেবে? কোনো মেথডই দিচ্ছে না, বুঝেন নাই? তো এখন আমাকে তাকে বোঝাইতে হবে যে এটা টাইপ যেহেতু এনি ছিল, তো এনি নামে তো আসলে কোনো ডাটা হয় না, ডাটা তো হয়তো স্ট্রিং হয় বা নাম্বার হয় বা কিছু একটা হয়। তো একে আমি বলে দেবো যে ভাই তুমি টেনশন করো না, তোমার টাইপ আপাতত এখনো পর্যন্ত তোমার টাইপটা আছে হচ্ছে স্ট্রিং বা নাম্বার। তা আমি এটা বোঝানোর জন্য আমি একে বলবো যে অ্যাজ দিয়ে বলবো স্ট্রিং, অ্যাজ স্ট্রিং, অথবা এখানে স্ট্রিং না, সরি, এখানে নাম্বার হবে, নাম্বার, অ্যাজ নাম্বার। এটাও আপনার কি বলা হয়, ইএসলি একটা এরর, ওটা আমরা পরে দেখবো। এখন এখন যদি এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিয়ে একটা ডট দিই, এই দেখেন নাম্বারের সব মেথড গুলো চলে আসছে, খেয়াল করছেন? আগের বার সে চেনে নাই যে এটা আসলে নাম্বার হবে না কি হবে, চেনে নাই। এখন আমি তাকে জোর করে বলে দিচ্ছি ভাই তোমার চেনার দরকার না, আমি তোমাকে বলে দিচ্ছি যে এটা নাম্বারই হবে, তোমার টেনশনের কোনো কারণ নাই, বুঝে আসছে? তো এটাকে বলা হয় টাইপ অ্যাজাম্পশন করা। মানে যা টাইপ স্ক্রিপ্ট বুঝতে পারতেছে না আসলে এখানে কি টাইপের ডাটা, আমি তাকে জোর করে বুঝাই দিলাম যে ভাই এখানে এই টাইপের ডাটা। বিষয়টা ক্লিয়ার ভাই? আচ্ছা, এখন আমি এখান থেকে যা খুশি তাই করতে পারবো, ইচ্ছা মতো যা খুশি তাই আমি করতে পারবো। এটা আমাদের একটা অপশন চলে আসলো। ওকে, এবার আসেন আর একটা জিনিস দেখাই। আমরা তো অবজেক্ট নিয়ে কাজ করতেছিলাম, ও বি জে অবজেক্ট টু।
ইজ ইকুয়াল টু এভাবে আমরা অবজেক্ট লিখতেছিলাম যে নেম নেম ধরেন বললাম যে মাই নেম, তো এখানে আমি নাম্বার নিলাম, নাম্বারের পরে আমি ধরেন ইমেইল নিলাম, মা ধরেন email@email.com, দুটোই থাক। এখন এটার টাইপ আমার কোথায় বলে দিতে হয়, এই জায়গা বলে দিতে হয়, তাই না? এটা আমরা জানি ভেরিয়েবলের নামের পরে বলে দিতে হয়। আমি এখানে ক্লোন দিয়ে এভাবে আমি বলে দিতে পারি যে আমার নেম হবে স্ট্রিং আর ইমেইল হবে স্ট্রিং, এটা আমরা জানি। এখন এইখানে এইভাবে লিখলে কেমন কেমন যেন মনে হয়, কেমন যেন ডাবল ডাবল অবজেক্ট হয়ে গেছে, এরকম মনে হয় না? তো এই জন্য আমরা করি কি, এটাকে আলাদা একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে আসি, আর একটা টাইপের ভিতরে নিয়ে আসি। এইখানে টাইপ ধরেন আমি বললাম যে obj2 সমান সমান, এটার ভিতরে আমি নিয়ে আসি, আর এইখানে আমরা বলে দিই obj2, এমনই তো আমরা লিখি। এতটুকু ধরতে পারছি সবাই? আচ্ছা, এখন ধরেন এই জায়গাটায় একটা অপশন নামে একটা ধরেন কথার কথা একটা কি থাকবে, একটা প্রপার্টি থাকবে, কিন্তু এই প্রপার্টির যে কি আপনার টাইপ হবে সেটা আমি জানি না আসলে, এটা আমার অজানা। এখন অজানা যদি হয় সেক্ষেত্রে এই জায়গাটা আমরা ওই যে মনে আছে এইভাবে করে আমরা একটা ভেরিয়েবল ধরতে পারি, আর এইখানে সে ভেরিয়েবলটা আমি বলে দিতে পারি। এখন এখানে এরর দিছে কারণ এখানে দেখেন এই যে বলছে যে অপশন নাই, অপশন গায়েব, তো আমি অপশনটা নিয়ে নিই। এখান থেকে ওই আমি কি কিছু ভুল করছি? অপশন, আমি ধরেন এখানে অপশনের ভিতরে একটা অ্যারে দিলাম 1 2 3 ইত্যাদি। এখন এখানে এরর দেওয়ার কারণ হলো এই জায়গাটায় আমরা এখন যেহেতু আমরা এখানে সরি এখানে তো ঠিক না কেন, এই যে এখানে এখানে ভেরিয়েবল নিয়েছি, তো ভেরিয়েবলে ভ্যালু পাস করতে হবে না আমাকে, এটা ফাংশনের মতো কাজ করতেছে। এখানে আমি যেহেতু ভেরিয়েবল নিয়েছি ভেরিয়েবলে ভ্যালুটা এখানে পাস করতে হবে, এইখানে আমাকে বলে দিতে হবে যে এইখানের ডাটা টাইপটা কি হবে। দেখেন আমি এইটাকে ব্যবহার করলাম এখানে, তো এখানে একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা আমার এইখানে বলে দিতে হবে। এই ভেরিয়েবল মানে কি, এখানে আমাকে একটা টাইপ পাস করতে হবে, তাই না? যেই টাইপটা এখানে এসে বসবে, তার মানে এই অবজেক্টের এই অপশনের ভিতরে আমি যে ডাটাগুলো দেব তার টাইপটা আমাকে এখানে বলে দিতে হবে। যেমন এখানে আমরা এখন ব্যবহার করছি অ্যারে, অ্যারের ভিতরে আছে কি নাম্বার, সেই হিসেবে আমরা এভাবে বলতে পারি না নাম্বার অ্যারে। এখন দেখেন এরর মেরর সব চলে গেছে, তাহলে এই টাইপটা গিয়ে জমা হলো এইখানে, সেই টাইপটা গিয়ে জমা হলো এইখানে। বুঝতে পারছে ভাই? আচ্ছা, টাইপটা আমরা অনেকটা ফাংশনের আর্গুমেন্ট এবং মানে ওই যে কি বলা হয় প্যারামিটার এর মতো করে ব্যবহার করলাম আমাদের টাইপ গুলোকে। এবার আসেন, আমরা তো এত সময় পর্যন্ত অবজেক্ট অ্যারে নিয়ে কাজ করছি, জাস্ট ফাংশনটা দেখি আমরা, খুবই সহজ, এগুলো যদি বোঝেন ফাংশনটা আরো ইজি। যেমন আমরা একটা ফাংশন দিই fn1 নামে একটা ফাংশন লিখলাম সমান সমান ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এখানে কিছু একটা। এখন এই ফাংশন যখন আমরা বানাই তখন আসলে এখানে ডাটা নিয়ে ডাটা চালাচালি মানে কোন জায়গাটুকুতে মেইনত হয় ফাংশনের সাথে রিলেটেড। একটা হয় হলো এখানে আমরা প্রপার্টি ধরি, তাই না? প্রপার্টি প্রপার্টি নিয়ে কাজ করি। দ্বিতীয়ত হলো আমরা এইখানে রিটার্নের ভিতরে কিছু একটা পাঠাই দিই, না আমি রিটার্ন 100, এই তো করি আমরা একটা প্রপার্টি ধরি, এখানে একটা ডাটা থাকে আর আমরা রিটার্ন করি কিছু একটা। তো আমাকে এখানে বলে দিতে হবে, এই ফাংশনে বলে দিতে হবে। আবার রিটার্নটা দেখেন, রিটার্নটা কিন্তু আপনার এমন হতে পারে যে রিটার্ন কোনো কিছু করলাম না, নাও করতে পারি আমরা, ফাংশনটা কোনো রিটার্ন করবে না কিছু, জাস্ট ফাংশনের ভিতরে কিছু কাজ কারবার ঘটবে, হতে পারে না এরকম?
ফাংশন কিছুই রিটার্ন করে না, হ্যাঁ তাও হতে পারে। তো এখন আমাকে এই প্রপার্টিটা যেহেতু ডাটা মানে একটা ভেরিয়েবলের মতো কাজ করতেছে, আমরা প্রত্যেকটা ভেরিয়েবলের সাথে টাইপ দিয়ে দিয়ে রাখতেছিলাম, তো এখানেও আমাকে বলতে হবে কোলন দিয়ে, ধরেন আমি বললাম স্ট্রিং বলে দিলাম। এখন আমরা যদি এটাকে রান করি, fn1 যদি রান করি, তাহলে আমাকে এখানে নাম্বার দিলে হবে? এরর দিবে, তাই না? এরর দিয়ে বসে রাখতে যাচ্ছেন, দেখছেন আমাদেরকে কিন্তু ভুলগুলো অনেক কম হবে এইভাবে যদি আমরা লিখি ফাংশন। আমরা পাস করার সময় ভুলভাল ডাটা পাস করতেছি, আমাকে এরর দিবে যে ভাই এখানে কি দিচ্ছ, ভাবি চিনতে দাও। উল্টো পাল্টা করা যাবে না তখন আর। আমি এখন যদি একটা স্ট্রিং পাঠাই ABCD, আর কোনো এরর দিচ্ছে না। তাহলে এইখানে প্রপার্টি মানে হচ্ছে একটা ভেরিয়েবলের মতো, তার আমি টাইপ এখানে ডিক্লেয়ার করে দিলাম। ভাই বুঝে আসছে এটা জিনিসটা? আচ্ছা, এখন এই ফার্স্ট ব্র্যাকেটের পরে এইখানে এসে আমি যদি বলে দিই নাম্বার, কোথায়? এই ফার্স্ট ব্র্যাকেটের পরে এখানে বলে দিলাম নাম্বার। এই নাম্বার মানে হচ্ছে আমি রিটার্নটা কি করব, তাই বুঝে আসছে ভাই? কি রিটার্ন করব? আমি রিটার্ন নাম্বার না করে যদি আমি কিছু একটা হাবল তাবল স্ট্রিং রিটার্ন করি, দেখেন আমাকে এরর দিচ্ছে। ক্লিয়ার ভাই? আমাকে এরর দিচ্ছে। তো এখন আমাদের কি করণীয়, আমাদেরকে এই জায়গাটা বলে দিতে হবে ভাই আমি এখন রিটার্ন করব হচ্ছে স্ট্রিং, আমি নাম্বার রিটার্ন করব না। বাস দেখেন এখন কিন্তু কোনো এরর টরর কিছুই নাই। খুব সহজ না? খুব কঠিন লাগলো? সহজ জিনিস। এখন কোন সময় যদি এমন হয় যে আমি এখানে কোনো কিছু রিটার্ন করবই না, মানে রিটার্নই করব না, ওকে আপনি দিয়েন না কোনো কিছু, অসুবিধা আছে? দিলাম না কোনো কিছু, আমি রিটার্নই করবো না, কোনো সমস্যা? এরপরে অথবা আমি ধরেন এখানে কলম দিয়ে আরেকটা আছে VOID, এরকম করতে পারি। VOI মানে এখানে ধরেন যদি আমি ফাঁকা রাখি, তার মানে হচ্ছে রিটার্ন করব কি করব না এটা আমি বললামই না, টাইপ স্ক্রিপ্টকে বললামই না ভাই আমি রিটার্ন করব কি করব না এটা আমি নিশ্চিত না, তোমার এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, আমি বললামই না কিছু। কিন্তু এখানে আমি আরেকটা জিনিস বলতে পারি, VOID এর মানে হচ্ছে এটা এমন একটা ফাংশন যে কোনো কিছু রিটার্ন করতেই পারবে না, বুঝতে পারছেন? এখন রিটার্ন যেই দেবো সে আমাকে এরর দেবে যে ভয়েড এর ভিতরে আপনি রিটার্ন করতে পারবেন না, আমাকে বলতেছে ওকে আমি যে এটাকে বন্ধ করে দিলাম, এরর শেষ। ক্লিয়ার ভাই? তাহলে দেখেন এই ফাংশনটা কত সুন্দর হয়ে গেল। এখন এই ফাংশনটা ধরেন আমি যদি এখানে কোন একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, লেট fn ভ্যালু দিলাম, এখন এই fn ভ্যালু কি দেবে আমাকে? একটা ফাংশন দেবে, তাই না? আর এইখানে যদি আপনি কার্সর ধরে রাখেন, এই দেখেন আপনাকে বলে দিচ্ছে যে এটা একটা ভয়েড দেবে। ভয়েড মানে হচ্ছে আমাকে পুরো ফাংশনের বডিটা ধরাই দেবে হাতে, বুঝে আসছে ভাই? ফাংশনের বডিটা আমাকে ধরাই দেবে, বা ফাংশনটা মানে এখানে আমার কিছু দেবেই না। আমি যদি আচ্ছা এখানে লক করার তো কোনো সুযোগ নাই, নাহলে লক করে দেখাইতে পারতাম। ঠিক আছে, তো এই ছিল আমাদের টুকটাক কাজ। আচ্ছা এখন আর এই ফাংশনের যে আপনার এই যে যে এইগুলা টাইপ গুলা, এগুলো চাইলে আমরা আলাদাভাবে লিখতে পারি, আলাদাভাবে লিখে রাখতে পারি। হ্যাঁ, যেমন ধরেন আমি এখানে টাইপ বললাম, আমি বললাম FN অন টাইপ বললাম। হ্যাঁ, তো টাইপ বলে আমি এখানে বললাম যে এই টাইপ হচ্ছে এমন একটা যার ভিতরে একটা একটা প্রপার্টি থাকতে পারে, প্রপার্টি থাকতে পারে, যেই প্রপার্টি হতে হবে, আচ্ছা আমি বানান ভুল করছি না, প্রপার্টি এর প্রপার্টিটা হতে হবে স্ট্রিং, তাই না? এবং প্রপার্টি আমাদেরকে যে ডাটাটা রিটার্ন করে দিবে সেই ডাটাটা হতে হবে VOID। এখানে একটা সমান সমান দেওয়া লাগে না? বুঝতে পারছেন? যদি এমন করে আপনি আলাদাভাবে টাইপ লিখে রাখেন, ওকে সেক্ষেত্রে আপনাকে এইখানে আর টাইপ বলতে হবে না, এইখানে আর টাইপ বলতে হবে না, আপনি জাস্ট এই টাইপটাকে কপি করে এই আপনার ভেরিয়েবলের সাথে ইউজ করতে পারেন। সহজ হয়ে গেল না? আচ্ছা, এতটুকু থাকে আজকে টাইপ দিয়ে। আগামীকালকে ইনশাল্লাহ এই ফাংশনের টাইপটাও কেমনে জেনারিক বানায় সেটা আমরা দেখার চেষ্টা করব, এটা আমরা নিয়ে একটু কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
ওই যে একটা টাইপ নেবো, ওই টাইপটা আমি যত ধরনের ফাংশন সেই আমি ব্যবহার করবো। এখানে থেকে একটা ফাংশনের ভিতরে আমি ব্যবহার করতে পারতেছি একটা নাম। কৌশলী হইতে হবে, একটু কৌশলী হইতে হবে, তখন তো জেনারিকে আমার যেতে হবে। ঠিক আছে, তখন আমাকে এই যে এখানে রিটার্ন কি করব সেটা জেনারিক ভেরিয়েবলের মধ্যে মাধ্যমে ধরতে হবে। আবার এখানে যে প্রপার্টি এভাবে নিচ্ছি, এভাবে না নিয়ে আমাদেরকে এইভাবে ডট 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 দিয়ে প্রপার্টি ধরতে হবে, যার ভিতরে আমার এখানে ধরেন এটা তো একটা অ্যারে, তাই না? তো সেই অ্যারেটা আবার কোন টাইপের অ্যারে হবে সেটা আমার বলে দিতে হবে। ওই যে আমরা মনে আছে এইভাবে লিখতাম অ্যারে, এখানে আমরা এরকম টি দিয়ে লিখতাম এইভাবে, মনে পড়ে? এইভাবে কিছু একটা লিখতে হবে। সবই আছে, যেগুলো লজিক্যাল মানে হওয়া সম্ভব, সবই করা সম্ভব। ঠিক আছে, সবই সম্ভব। ওটা ইনশাল্লাহ আমরা আগামীকাল দেখার চেষ্টা করবো। হ্যাঁ, এখানে এটা তো আমি লিঙ্ক আপ করাইনি, তো এই জন্য এটা করা যাওয়ার কথা। দেখি তো, যেহেতু আমরা ভিড় দিয়ে কাজ করতেছি, যাওয়ার কথা। এফ এন ভ্যাল রান করিনি না, npm রান dev। আচ্ছা, এটাকে ধরে নেই, স্পেডে যাই, কনসোলে যাই। না, এটা আসে না, এখান থেকে আসার কথা না। হ্যাঁ, এটাকে আলাদা ভাবে নোড জেএসএস দিয়ে রান করতে হবে, নোড দিয়ে রান করতে হবে। হ্যাঁ, যেমন এখানে যদি আমি বলি নোড, এরপরে এই যে এবার রান হয়েছে, দেখছেন? আনডিফাইন্ড মানে কিছুই দেবে না, এই ভেরিয়েবল তো ফাঁকা, কিছুই দেবে না। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা আমাদের মানে আমরা কিছু আলোচনা করি আজকে, কিছু আলোচনা করি, কিছু ছোট ছোট প্রজেক্ট মানে প্রজেক্ট স্টার্ট করার চেষ্টা করি। আবার আলোচনা করতে গিয়ে একটা জিনিস আমি ভাবলাম, সেটা হলো যে যেহেতু আমরা রিয়েক্ট আগে পরে পারি না, শিখি নাই, আমরা ধুম করে ধরে রিয়েক্ট নিয়ে খালি গল্প গুজব করতে থাকি, এগুলো আসলে অতটা ফলদায়ক হবে না। আমরা একটা প্রজেক্টের ভিতরে যদি ছোট ছোট করে অ্যাপ্লাই করা শুরু করি, তাহলে ইনশাল্লাহ আমরা মানে হাতে খড়ি হবে আমাদের রিয়েক্ট, তখন আমাদের আলোচনাগুলো বুঝতে সহজ হবে, তাই না? বিষয়টা এরকম না? আচ্ছা, তো চলেন আমরা আগে কিছু আলোচনা করি। আমরা এখান থেকে একটা কাজ করি, আচ্ছা পরে করি, আমরা একটু আলোচনা করি। আচ্ছা, আমরা যে রিয়েক্ট নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, এই রিয়েক্টে আমরা ফাংশন বেস কাজ করতেছি, তাই না? বা কম্পোনেন্ট বেস কাজ করতেছি। কম্পোনেন্ট গুলো তো আমরা মূলত ফাংশন, তাই না? তার মানে আমরা একটা ফাংশন থেকে একটা ফাংশনে যাচ্ছি, সেখান থেকে আরেক ফাংশনে যাচ্ছি, সেখান থেকে আরেক ফাংশনে যাচ্ছি। কম্পোনেন্টে যাওয়া মানেই তো ফাংশন ফাংশনে যাওয়া। হ্যাঁ। আবার এক ফাংশন থেকে আরেক ফাংশনে ডাটা পাস করতেছি, মানে এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে ডাটা পাস করা, মানে ফাংশন দিয়ে তো ডাটা পাস করা। আচ্ছা, এখন এই যে ফাংশনের ভিতরে যে ডাটা গুলো দৌড়াদৌড়ি করতেছে, এটাকে বলা হয় ডাটা ফ্লো। ডাটা ফ্লো, ঠিক আছে? এই ডাটা ফ্লোটা দুই ধরনের হয়, ঠিক আছে? একটাকে বলা হয় নামটা আমি ভুলে গেছি, সম্ভবত একটাকে বলা হয় বাই ডিরেকশনাল ডাটা ফ্লো, বাই, বাহ খুব সুন্দর লিখতে পারি তো আমি, এটা হলো না, এটা হচ্ছে বাই ডিরেকশনাল ডাটা ফ্লো। আর একটা হচ্ছে ইউনিভার্সাল ডাটা ফ্লো, সম্ভবত। আচ্ছা, আমি একটু দেখি, গুগলে যদি সার্চ করি ফাংশন ডাটা ফ্লো, ফাংশনাল ডাটা ফ্লো ডায়াগ্রাম যদি দেখি, আচ্ছা এটা না, ডাটা ফ্লো, ফাংশনাল ডাটা ফ্লো,
এই যে না, বাই ডিরেকশনাল ডাটা ফলো, আর একটা আছে ইউনিডিরেকশনাল ডাটা ফলো। এই যে পেয়ে গেছে। একটা হচ্ছে ইউনিডিরেকশনাল ডাটা ফলো, আর একটা হচ্ছে বাই ডিরেকশনাল ডাটা ফলো। এতটুকু মনে রাখ। আচ্ছা, নাম মনে রাখা জরুরি না, কাম মনে রাখলে পারলেই হলো। নাম আমার মনে থাকে না, আমার ব্রেন খুবই দুর্বল। তো একটা হচ্ছে বাই ডিরেকশন, আমি বানান ভুল লিখছি, বি ওয়াই হবে না, বি আই, বাই ডিরেকশনাল ডাটা ফ্লো, আর একটা হচ্ছে ইউনিডিরেকশনাল ডাটা ফ্লো। আচ্ছা, জিনিসটা কি এটা আমরা বুঝি। আমরা এগুলো না বুঝতে পারলেও অসুবিধা নেই। ধরেন আমরা যে কম্পোনেন্ট গুলো লিখতেছি, কম্পোনেন্ট গুলা, এই কম্পোনেন্ট গুলো, ধরেন এই যে আমার একটা কম্পোনেন্ট, এই যে আমার একটা কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্ট। হ্যাঁ, এখন আমরা এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টের ডাটা গুলোকে পাস করি। এই কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্টে আমরা ডাটাটা, আচ্ছা এটাতে দেখি, এভাবে আমরা পাস করি, বোঝা যায় দূর থেকে। এটা থেকে আমরা এদিকে ডাটা পাস করতেছি। এখন বিষয়টা এরকম ঘটতে পারে যে শুধুমাত্র এই কম্পোনেন্টটাই ডাটা এই কম্পোনেন্টকে দিতে পারবে, এই কম্পোনেন্ট ডাটা এই কম্পোনেন্টকে দিতে পারবে না। এমন হতে পারে না বিষয়টা, যে ডাটাটা এই কম্পোনেন্ট থেকে শুধু এই কম্পোনেন্টে যাবে, ওয়ান ওয়ে ডাটা ফলো বলা হয়, একদিকে যাবে, বুঝতে পারছেন, সে আর ব্যাক করবে না। আবার এটাও হতে পারে যে এটাও ডাটা এখানে যেমন পাস করবে, এটাও সমান তাহলে এখান থেকে ডাটা এভাবে পাস করবে, এইদিকেও ডাটা ফলো হবে। যেমন আমরা ডাটা পাস করতাম কি দিয়ে, ওই যে অ্যাট্রিবিউটের মতো করে ডাটা পাস করতাম না, যেটা প্রোব দিয়ে ধরতাম, মনে আছে গত ক্লাসে দেখাইছিলাম, প্রপার্টি দিয়ে ধরছিলাম, পরের ফাংশনে গিয়ে প্রোব দিয়ে ধরছিলাম। তো আমরা কিন্তু ডাটা পাঠাচ্ছি ওই এক কম্পোনেন্ট থেকে, আমার প্যারেন্ট থেকে আমরা চাইল্ডের দিকে ডাটা গুলোকে পাস করতেছি, তাই না? এখন এই যে এক কম্পোনেন্ট থেকে ডাটা আরেক কম্পোনেন্টে যাওয়া, সেম ভাবে সেই কম্পোনেন্ট থেকে ডাটা এই কম্পোনেন্টে আসা, উভয় দিকে যদি ডাটা ফ্লো হয়, এটাকে বলা হয় বাই ডিরেকশনাল ডাটা ফ্লো। মনে থাকবে, বাই ডিরেকশনাল ডাটা ফ্লো। আর একটা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র এইখান থেকে এদিকে যাবে, একদিকে ডাটা ফ্লো হবে, ওয়ান ওয়ে ডাটা ফ্লো, সেটাকে বলা হয় ইউনিডিরেকশনাল ডাটা ফ্লো। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি? একটা হচ্ছে একদিকে আপনি অনেকগুলো ফাংশন বানাইছেন, অনেকগুলো ফাংশন। হ্যাঁ, ফাংশন গুলো কেমন হতে পারে, যেমন ধরেন এই যে একটা কম্পোনেন্ট, এখানে একটা কম্পোনেন্ট, মানে এটার ভিতরে দুটো কম্পোনেন্ট, আবার ধরেন এটার ভিতরে আবার ধরেন একটা কম্পোনেন্ট, দুইটা কম্পোনেন্ট, তিনটা কম্পোনেন্ট, এটার ভিতরে ধরেন আবার একটা কম্পোনেন্ট, এরকম হতে পারে না? এরকম তো হইতে পারে। হ্যাঁ, তো এখন এইটার থেকে ডাটা এখানে যাবে, এখান থেকে যাবে এইখানে, হতে পারে এইখান থেকে ডাটা যাবে এইখানে, আবার এইখান থেকে ডাটা এর ভিতরে ঢুকবে, এরকম হতে পারে। কারণ এই যে একদিক থেকে ডাটা আরেক দিকে যাচ্ছে, প্যারেন্ট থেকে শুধুমাত্র চাইল্ডের দিকে যাচ্ছে, চাইল্ড থেকে উল্টা ডাটা প্যারেন্টের দিকে যাচ্ছে না, এটাকে বলা হয় ইউনিডিরেকশনাল ডাটা ফ্লো। আপনাদের কাছে কোনটা বেশি ভালো মনে হয়, বাই ডিরেকশনাল নাকি ইউনিডিরেকশনাল? মাল্টি ডিরেকশন মানে দুই দিকে ডাটা ফ্লো হওয়া এটা ভালো, নাকি একদিকে ডাটা ফ্লো হওয়াটা ভালো? মাঝাব দুই দিকে চলে গেছে, তাই না? আচ্ছা, বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে দুই দিকে ডাটা ফ্লো হওয়াটা ভালো, কিন্তু এটা প্রচুর সমস্যা ক্রিয়েট করে। একদিকে ডাটা ফ্লো হলে অনেক সুবিধা, আমি বুঝাই দিই কেমনে ডাটা সমস্যা করে। দেখেন, একটু খেয়াল করেন, এটা এটা একটু একটু মানে দিলের কান দিয়ে শুনতে হবে আর কি। হ্যাঁ, একটু বুঝতে হবে। মনে করেন এর ভিতরে আমার কিছু ফাংশন তৈরি করা আছে, যেখানে ধরেন কথার কথা যে লেট লে ওর বাবা লেট a is equal to 10, আর বুঝে নেন। এখন এখানে একটা ফাংশন তৈরি করা আছে, যে ফাংশন বলতেছে যে তোমার ডাটা হচ্ছে 10, আবার এই 10 ডাটাটাকে সে এইখানে ঢুকাই দিল, ঢুকাই দিয়ে বললো যে তুমি এই 10 ডাটাকে রিসিভ করো। আবার এইখানে একটা ফাংশন তৈরি করা আছে, সেই ফাংশনকে বলা হচ্ছে যে তুমি আগের যে ডাটাটা আছে সেই ডাটার থেকে যে নাম্বারটা পাবা সেই নাম্বারের সাথে এক এক্সট্রা যোগ করে দাও, 11 করে দাও। কাহিনীটা দেখেন,
এখন যদি উভয় ডিরেকশনে ডাটা ফ্লো হয়, তাহলে এই বেচারা 10 পাঠাবে এর কাছে, এ পাঠায় 10 কে বানিয়ে দেবে 11। কিন্তু এ যখন 11 বানানো হবে, এটা আবার এখানে লিঙ্ক আপ করা আছে না, এ আবার হয়ে যাবে কত, 11, 12 হয়ে, মানে না, এ তো 10, এ তো ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে, 11 হয়ে যাবে। এ যখন 11 হয়ে যাবে, সে তো আবার ডাটা পাঠিয়ে দেবে 11, আবার হয়ে যাবে এখানে 12। এখন ইনফিনিট লুপের ভিতরে পড়ে যাবে। বুঝলেন নাই? চক্রবৃদ্ধি মুনাফার মতো হয়ে যাবে। এই একটা সমস্যা। হ্যাঁ, এটাকে সমাধান করা যায়, এটা সমস্যা এমন না যে এটা সমাধান অযোগ্য সমস্যা, না, সমাধান করা যায়। আছে অনেক মানে কি বলা হয়, প্যাটার্নের ভিতরে এটাকে ফলো করা হয়, মাল্টি ডিরেকশনাল ডাটা ফ্লোকে ফলো করা হয়। এখন এর থেকেও বড় সমস্যা হচ্ছে, ধরেন আমার এই যে কম্পোনেন্ট, এতগুলো কম্পোনেন্টের ভিতরে কোনো একটা জায়গার সমস্যা হয়েছে, ডাটা ঠিক মতো রেন্ডার হচ্ছে না, বা ডাটা আমি যে ভ্যালু দিচ্ছি সে ভ্যালু এলোমেলো হয়ে যাচ্ছে। ধরেন এই কম্পোনেন্টে সমস্যা হয়েছে, এই কম্পোনেন্টে। এখন যদি মাল্টি ডিরেকশনাল ডাটা ফ্লো হয়, তাহলে আপনি এক্স্যাক্টলি ধরতে পারবেন না যে সমস্যাটা কোন জায়গা হয়েছে, ধরতে পারবেন না। তাই বুঝেন নাই মনে হয়? কারণ এই সমস্যা যদি এখানে হয়, এটার নিচে যত আপনার কম্পোনেন্ট থাকবে তার ভিতরেও হতে পারে, এর উপরে যত কম্পোনেন্ট আছে তার ভিতরেও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, তাই না? যে কোনো জায়গার সমস্যার কারণে এখানে সমস্যা হতে পারে। কিন্তু একটা ডিরেকশনে যদি ডাটা হয়, হ্যাঁ, মানে একটা ডিরেকশনে যদি ডাটা ফ্লোটা হয়, তাহলে কিন্তু ভুল ধরাটা খুবই ইজি। কারণ এইখানে ডাটা তো সে তার প্যারেন্টই তাকে দিবে, সে তো চাইল্ড থেকে নিতে পারতেছে না, তাই না? এখন সে দেখবে তার প্যারেন্টের ভিতরে কোনো ভুল আছে কিনা, না, প্যারেন্ট পাওয়া যায়নি। তাহলে প্যারেন্টে যদি না পাওয়া যায়, দেখতে হবে তার প্যারেন্টে কোনো ভুল আছে কিনা। মানে ডাটা তো তার উপর থেকে সে পাইছে, নিচ থেকে তো আর পায়নি। তাহলে খুব সহজে ডিবাগিং করাটা সম্ভব না, কোথায় ভুল আছে ধরাটা সম্ভব না। তো এই জন্য এটাকে বলা হয় ইউনিডিরেকশনাল ডাটা ফ্লো। এই ইউনিডিরেকশনাল ডাটা ফ্লোটা মানুষ বেশি পছন্দ করে। এখন বলেন তো আমাদের রিয়েক্ট কোনটা ফলো করে? ইউনিডিরেকশনাল ডাটা ফ্লোটা ফলো করে। ভাই এটা কি বুঝতে পারছি ভাই? আচ্ছা, ঠিক আছে, এটাকে আমরা ক্লোজ করে দিই। হ্যাঁ, হ্যাঁ, ডিজাইন সুন্দর হয়েছে। নোবেল দেওয়া দরকার আমাকে। রিয়েক্ট জেএস। তো চলেন আমরা আজকে কিছু কাজ করব। আমরা শিখতেছিলাম হলো এখানে, না, ইন্টারঅ্যাক্টিভিটি এটা শিখতেছিলাম। এখানে আমরা কোন পর্যন্ত গেছিলাম? এখানে রেসপন্ডিং এন্ড ইভেন্ট এটা শিখছিলাম। কম্পোনেন্ট মেমোরি এটা আমরা শিখতেছিলাম। আচ্ছা, এটা আমি আমার মতো করে আপনাদেরকে বোঝাই দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা নিয়ে আপনারা টেনশন করেন না, এটা আমরা আমাদের মতো করে বোঝাবো। আচ্ছা, রেন্ডারে কম্পোনেন্ট এগুলো থাক, এগুলো স্কিপ করে আমরা স্টেটে স্ন্যাপশটে চলে যাবো। হ্যাঁ, তো এইখানে এইগুলা আমি কাজ করতে করতে বোঝাই দেবো, এখানে পড়ে বোঝাটা একটু কষ্টকর। তো তার আগে আমরা এখানে যা যা করছিলাম সবগুলোকে আমি আপাতত ফেলে দিই, ফেলে দিই। কি বলছে? ওকে, দিলাম, পারমিশন দিয়ে দিলাম, ক্লিয়ার করো। মা, এত কাহিনী করতে হইলো, করলাম, সমস্যা নেই। তো এখন আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করব। আমরা জানি যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট গুলো কিন্তু আমরা এসআর, মানে প্রথম কথা যেটা সেটা হলো কম্পোনেন্ট গুলো আমরা এসআরসি এর ভিতরে রেখে থাকি। এটা এসআরসি এর ভিতরে রাখতে হবে, এর বাইরে রাখলে হবে না। এসআরসি এর ভিতরে আপনাকে কম্পোনেন্ট গুলো রাখতে হবে। আমি একটা কাজ করি, এখানে যেহেতু কেটে ফেলছি অনেকগুলো এরর দিছে। আচ্ছা, এখানে আপনাদেরকে কাজ করার আগে আমি এখানে একটা এক্সটেনশনের কথা বলি। রিয়েক্ট দেখে সার্চ করলাম, এই যে সিম্পল রিয়েক্ট স্নিপেটস, এটাই তো। হ্যাঁ, এটাকে আমরা ইনস্টল করি। এটা করে কি, আমরা এই যে অনেকগুলো কোড না করে আমরা 2-3টা অক্ষর লিখলে আমাদেরকে অনেক কাজ করে দেয়, এই আর কি, আর কিছু না।
হচ্ছে যেমন RFC নামে একটা ইয়ে আছে, এটা আমি খুব ব্যবহার করি, সবগুলো আমার মনে থাকে না, আমি যুক্তটা ব্যবহার করি আর কি, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেছে ইনস্টল। এখন এই কম্পোনেন্টের ভিতরে আসে RFC, আসে নাই, সেট আপ করতে হবে। ওই সেট আপ করা কেন, এমনি তো আসার কথা। এই যে এখানে চলে আসছে, আমি দেখি আমি নাম কি ভুল করছি কিনা। হ্যাঁ, আপাতত আমরা এটা দিয়ে কাজ চালাই। FFC লিখলে মোটামুটি তাও তো খারাপ না, ভালোই কিছু দেয় আমাদেরকে। তো আমাদের কার্সর এখানে বসে যায়, এখানে বসে যায়। আচ্ছা আমি আবার দেখাই, FFC একটা এন্টার দিলাম, আমার এখানে কম্পোনেন্টের নাম হচ্ছে অ্যাপ। অ্যাপ, এবারটা ট্যাপ দেবেন, ট্যাপ ট্যাপ চাপলে ওইখানে চলে আসে, এই যে আপনার ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে চলে আসে, যদি কোনো প্রপস থাকে প্রপস দিবেন, আবার একটা ট্যাপ চাপেন, দেখেন রিটার্নের ভিতরে চলে আসছে, খেয়াল করছেন। ডিপ লিখে দেন বা কিছু একটা লিখে দেন, সহজ হয়ে গেল না। অনেক কিছু লেখা লাগে না, এরকম অনেক কাহিনী করা যায় আর কি। আপনারা যদি পারেন, যদি আপনাদের ব্রেনে কুলায়, এখান থেকে কিছু শর্টকাট মুখস্থ করে রাখেন, আমার জীবনও মনে থাকে না। ঠিক আছে, আমরা কি জানছিলাম জানি, আমরা এই যে আমাদের যে কি বলা হয়, অ্যাপের ভিতরে আমাদেরকে সমস্ত কম্পোনেন্ট গুলো লিখে রাখতে হবে, এটা আমরা জানি, তাই না। তো এখন আমরা এটা নিয়ে যদি রিসার্চ করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে আসলে আমাদের অনেক কিছু জিনিসপত্র লাগবে। যেমন আমাদের এখানে এই যে হিডার কম্পোনেন্ট, তারপরে ধরেন নিচে একটা ফুটার আছে, ফুটার কম্পোনেন্ট, এরপরে ধরেন এই যে সাইড বার কম্পোনেন্ট, এগুলো কিন্তু আমার কমন, তাই না, কমন কম্পোনেন্ট। এরপরে যদি ধরেন আমরা আমাদের এই যে বাটন গুলার স্টাইলটা একটা কমন কম্পোনেন্টের ভিতরে রাখতে পারি, যেখানে আমার বাটন দরকার ধুমধাম করে আমরা ব্যবহার করবো, হতে পারে না এরকম। আচ্ছা, এরপরে ধরেন এইখানের ভিতরে যে কন্টেন্ট গুলা, ভিতরের কন্টেন্ট, এই ভিতরের কন্টেন্টটা আমার, এটা ধরেন আমার ইন্ডেক্স পেজ বা হোম পেজে এটা আছে। আমাদের ভিতরের তো ইনার পেজও থাকতে পারে, ধরেন আমি এখানে ক্লিক করলাম, পেজের একটা ডিটেলস, যদিও ডিটেলসটা আমরা এরকম ভাবে লিখছি, এরকম ডিটেলস এর জন্য আলাদা একটা পেজ ওপেন হলো। তার মানে এর ভিতরে যে আমার যে পুরা পেজের যে কম্পোনেন্ট গুলা, সেগুলো আমরা চাইলে একটা আলাদা কম্পোনেন্টের মধ্যে রাখতে পারি। এক কথা, আমরা আমাদের পুরো প্রজেক্টটাকে একটা সুন্দর ফোল্ডার স্ট্রাকচারে সাজাইতে পারি। এটা নিজের ইচ্ছা মতো করা যায়, আপনি নিজের মতো করে করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যেমন আমি আমার মতো করে একটা ফোল্ডার স্ট্রাকচার সাজাই। তো এই এসআরসির ভিতরে মানে একাধিক ফোল্ডার রেখে, তার ভিতরে নেস্টেড ফোল্ডার রেখে, যেখানে খুশি সেখানে আপনি কম্পোনেন্ট রাখতে পারেন না, রাখা যায় তো, কোনো অসুবিধা নেই, এসআরসি ফোল্ডারের ভিতরে থাকলেই হলো। তো এখানে আমি ফার্স্ট অফ অল এখানে কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার তৈরি করলাম, কম্পোনেন্টস, এটা বহুবচন দিলাম, কম্পোনেন্টস দিলাম। কম্পোনেন্টস এর ভিতরে আরেকটা ফোল্ডার রাখলাম, যেমন এর ভিতরে আমি দিলাম ধরেন কমন কমন কম্পোনেন্ট রাখলাম, ঠিক আছে। কমন কম্পোনেন্ট আমি আমার ব্রেনে আছে এরকম, যে কমন কম্পোনেন্ট বলতে আমি বুঝাচ্ছি এর ভিতরে আমি ধরেন ওই যে কি বলা হয়, ছোট ছোট বাটন, ছোট ছোট জিনিসপত্র, এগুলো আমি রাখবো, আমার মনে হচ্ছে তাই। আর একটা, এই এখন আবার কিছু আছে সেকশনাল কম্পোনেন্ট, হ্যাঁ, সেগুলো আবার আমি এখানে রাখলাম। যেমন ধরেন এখানে কম্পোনেন্টের ভিতরে আমি এখানে রাখলাম, আর একটা ফোল্ডার করলাম, নাম দিলাম হচ্ছে লে আউট, এরকম নাম দিলাম, দুইটা ফোল্ডার, সরি ফাইল হয়ে গেল তাই না, ফোল্ডার, কম্পোনেন্টের ভিতরে আর একটা ফোল্ডার রাখলাম, নাম দিলাম হচ্ছে লেআউট, রাখলাম। এই লেআউটের ভিতরে আমি রাখলাম হচ্ছে header ডট tsx, তাই না,
এরপরে footer ডট tsx, এরপরে ধরেন লেফট সাইড বার ডট tsx ইত্যাদি। আরেকটা রাখি, ধরেন বললাম যে মেইন লেআউট ডট tsx দিলাম, আমার মনে চাইলো তাই কে ঠেকায়। মানে এই মেইনের ভিতরে আমি হিডার ফুটার সবগুলোকে এক জায়গায় অর্গানাইজ করে ফেলবো, এটাই আমার উদ্দেশ্য, আর কিছু না। ঠিক আছে, গেল। আর কমনের ভিতরে ধরেন আপাতত আমি কমনের ভিতরে কি রাখতে পারি, বাটন, বাটন ডট tsx। আচ্ছা, তো এখন এগুলোকে বানাই আমি হেডারে, ওই যে কি জানি দেখলাম শর্টকাট জন্য কি এফএফসি, হেডার ট্যাব ট্যাব, এখানে একটা আপাতত ডিপ দিয়ে রাখি। ফুটারও তাই করি, ডিপ দিয়ে রাখি, জাস্ট বানাই রাখি আর কি। এটা কি এতটুকু সবাই বুঝতে পারছেন? এটা কি কারো কাছে কষ্ট মনে হইলো? সহজ। একটা ডিপ দিয়ে রাখি, বাটন। ওকে, এবার আসেন, আমরা খুশি, এতটুকু বানাইছি, আমরা মোটামুটি খুশি। এরপরে কম্পোনেন্টের বাইরে আমরা কি বানাইতে পারি? কম্পোনেন্টের বাইরে এসআরসি ভিতরে আরেকটা ফোল্ডার দিলাম, নাম দিলাম হচ্ছে পেজেস। আমাদের একাধিক পেজ থাকতেই পারে, তাই না? পেজেস এর ভিতরে আমি এখানে নাম দিলাম হচ্ছে, ধরেন আমাদের মেইন পেজ যেটা, সেটাকে নাম দিলাম হচ্ছে ইন্ডেক্স ডট tsx। আপাতত আমাদের ধরেন একটা পেজে আছে, আমি বললাম ইন্ডেক্স, এখানে ইন্ডেক্স পেজ নাম দিলাম, যেন পেজ না লাগে। যে কোনো নাম দেওয়া যায়, ভয়ের কিছু নেই, আপনি কম্পোনেন্টের নাম যে কোনো কিছু দিতে পারেন। আমি ইন্ডেক্স পেজ দিলাম, আমার যেন বুঝতে সুবিধা হয় আর কি, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। গেল। এরপরে আমাদের ওয়েবসাইটে নানান টাইপের সার্ভিস থাকবে বা ফিচার্স থাকবে। যেমন এই ওয়েবসাইটে দুই ধরনের ফিচার্স আমরা কল্পনা করতে পারি। একটা হচ্ছে আমার এই প্রোডাক্ট গুলোকে ম্যানেজ করার একটা ফিচার্স, প্রোডাক্ট ফিচার্স নামকরণ করতে পারি, তার ভিতরে এই আইটেম গুলোকে আমরা সুন্দর করে সাজায় গোছায় রাখতে পারি। আর একটা ফিচার্স হচ্ছে কার্ড, হ্যাঁ, অর্ডার ম্যানেজ করার জন্য সে কয়টা কার্ডের ভিতরে অ্যাড করলো, সে তার দাম কত, সামারি কি কি হাবল তাবল, এইগুলো আমরা ম্যানেজ করতে পারি। আমাদের একটা ওয়েবসাইটের এরকম হাজারো ফিচার্স থাকতে পারে, ক্যাটাগরি একটা ফিচার্স হতে পারে, মেনুর জন্য আলাদা একটা ফিচার্স বানাইতে পারি, হতে পারে না এরকম? এরপরে ধরেন আপনার ধরেন একটা ব্লগ সাইট নিয়ে যদি কল্পনা করি, সিম্পল ব্লগ সাইট, সেখানে ট্যাগ আলাদা একটা ফিচার্স হতে পারে, ক্যাটাগরি আলাদা একটা ফিচার্স হতে পারে, হ্যাঁ, সার্চের জন্য আমরা আলাদা ফিচার্স বানাইতে পারি, সার্চ বিষয়ের জন্য। এরকম নানান ভাগে ভাগ করা যায়, আর কি। তো এই জন্য আমরা করব কি, এসআরসির ভিতরে আরেকটা ফোল্ডার বানাই, নাম দিলাম হচ্ছে ফিচার্স দিলাম। ফিচার্স এর ভিতরে আমাদের দুইটা ফিচার্স আছে, একটা হচ্ছে প্রোডাক্ট ফিচার্স, আর একটা ফিচার্স আছে কি জানি, কার্ড, তাই না? কার্ড ফিচার্স। ফোল্ডার স্ট্রাকচারগুলো ধরতে পারতেছেন? এভাবে সাজাইলে হবে কি, পরবর্তীকালে কোন একটা কম্পোনেন্ট আপনাকে এডিট করা দরকার, আপনার মাথায় আছে যে আপনি কোন স্টাইলে সাজান, আপনি ধাম করে খুঁজে বের করে ফেলতে পারবেন কোথায় আছে। আর সব কম্পোনেন্ট ঢালাও ভাবে যদি এক জায়গায় লেখেন, তাহলে খুঁজতে হবে, নাম পড়তে হবে উপর থেকে সিরিয়ালে, তখন এটা বিরক্তিকর হয়ে যায়। তো কার্টের ভিতরে ধরেন আমরা মানে আপাতত একটা কম্পোনেন্ট বানাই রাখি, নাম দিলাম ধরেন কার্ট লিস্ট ডট tsx, দিলাম নাম, মনে চাইলো তাই। এবারে কি জানি নাম দিলাম এফএফসি, না এফএফসি কার্ট লিস্ট, ডিপ দিয়ে রাখলাম আপাতত। আর প্রোডাক্টের ভিতরেও আমরা আপাতত একটা বানাইলাম, নাম দিলাম হচ্ছে
product list dot tsx product list ওকে আরেকটা ফোল্ডার বানাই আমরা ফোল্ডার স্ট্রাকচার খতম করে দিই আপাততর জন্য আচ্ছা মাঝে মাঝে আমাদের যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি মাঝে মাঝে আমাদের কিছু হেল্পার ফাংশন বানানো লাগতে পারে না ছোট ছোট কাজের জন্য উদাহরণস্বরূপ আমরা ধরেন এরকম একটা বানাবো এই যে এটা কি বলে এটাকে ডার্ক মোড লাইট মোড এটার জন্য আমরা একটা হেল্পার ফাংশন বানাবো তো এই হেল্পার ফাংশন গুলো একটা ফোল্ডারের ভিতরে থাকলে ভালো হয় না এই ফাংশন তো নানান জায়গায় আমাদের ব্যবহার করার প্রয়োজন হইতে পারে তো এই ধরনের ছোট ছোট যে ফাংশন ক্ষুদ্র ক্ষুদ্র ফাংশন সেগুলোকে সাধারণত বলা হয় ইউটিলিস ফাংশন তাই না ইউটিআইএলএস ইউটিলিস নামে একটা ফোল্ডার বানিয়ে রাখলাম ঠিক আছে আচ্ছা ধরেন এই যে ইউটিলিস এর ভিতর আমার একটা ফাংশন থাকবে আমি একটা ফাংশন নাম দিলাম এটা তো আর কোনো জেএসএস কম্পোনেন্ট না এটা আছে ফাংশন জাস্ট ফাংশন আমরা ওই যে আগে যে নরমাল জাভাস্ক্রিপ্টে যে ফাংশন গুলো আলাদা আলাদা ফাইল করে রাখছিলাম না আমাদের কাজের সুবিধার্থে এরকম একটা হেল্পার ফাংশন এটাকে আমি বললাম যে থিম মোড হ্যান্ডেলার ডট টিএস টাইপস্ক্রিপ্ট এভাবে রাখলাম আর কি মনে চলে তাই আর কি রাখলাম পরবর্তীকালে আমরা এখানে কাজ করবো আর কি এটা কিন্তু জেএসএক্স না এর ভিতরে আপনি কিন্তু আর সে জেএসএক্স লিখতে পারবেন না এটা ডিপ দিতে পারবেন এরকম এফএফসি দিয়া আপনি এর ভিতরে ধরেন কি লিখলেন কিছু একটা এখানে একটা ডিপ দিলেন রিটার্ন করে দেখেন ডিপ এখানে সাজেশন আসতেছেই না পারবেন লিখতে পারবেন না আচ্ছা তো এখানে আমরা ফাংশনটা পরে লিখি এটা আমরা ফাঁকাই রাখি চলে আসলো আরেকটা ফোল্ডার আমাদের লাগবে সেটা আমরা পরে নিব আরো কিছু ফোল্ডার লাগবে সেগুলো আমরা আস্তে আস্তে পরে নিব জাস্ট আমরা অনেকগুলো কি বলা হয় এটাকে কম্পোনেন্ট বানাইতে পারছি এটাই আমাদের সার্থকতা আমরা সফল অনেক কিছু বানাইতে পারছি আমরা এবার আসেন আমরা এটা দিয়ে কাজ আরম্ভ করি ছোট ছোট করে কাজ আরম্ভ করি খুবই সহজ রিয়েক্ট নিয়ে কাজ করা খুবই মজা খুবই সহজ আমি এখানে হিডারটা বানাই হিডারটা কিন্তু খুব সিম্পল তাই না সিম্পল একটা হিডার খুব কষ্টের কিছু না হিডারটা আমরা বানাই তো হেডার আচ্ছা তো হেডারটা এখন কোথায় আছে কম্পোনেন্টের ভিতরে লেআউটের ভিতরে হেডার পেয়ে গেছে হেডার তো এবার আমরা মনের আনন্দে হেডার বানানো শুরু করি আমি এখানে হেডার নামে একটা ট্যাগ নেই এর ভিতরে একটা ডিপ নেই ডিপের ভিতরে ধরেন একটা স্প্যান নেই আর একটা ডিপ নেই এর ভিতরে আমরা আইকন গুলো বসাবো কি করলাম এটা যেহেতু আমি প্রায় আমাদের কাজ করি আমার মাথায় আছে নাম নাম করে বানাই ফেলছি আপনাদের হয়তো প্রথমে বানাইতে একটু ভেবেচিন্তে বানাইতে হবে বুঝতে পারছেন আমি প্রথমত পুরো সেকশনের জন্য একটা ডিপ বানাইলাম একটা ট্যাগ নিলাম এই যে পুরোটা ট্যাগ নিলাম হ্যাঁ একটা ক্লাস নেম দিই ধরেন আমি বললাম py3 উপরে নিচে 3 আর একটা বর্ডার বটম দেবো বর্ডার বটম ওকে বর্ডার বটম দিলাম এবার বর্ডার বটমে একটা কালার দিই বটমের একটা কালার দিই কালারটা করে দিই আমি ধরেন আমাদের কি কালার দেওয়া যায় ধরেন একটা কালার দিই বা এভাবে না দিয়ে গ্রে নামে একটা কালার আছে না গ্রে এখান থেকে একটা ছোট্ট কালার দিয়ে দিই এটা দিয়ে দিই একটা বর্ডার বটম দিলাম আর কি আর কিছু না তো এইবার এটাকে আমি ক্লাস নেম দিই এটাকে বলে দিই কন্টেইনার যেন মাঝখানে চলে আসে ঠিক আছে এমএক্স অটো করে দিলাম অসুবিধা প্লেস করে দিলাম জাস্টিফাই বিটুইন করে দিলাম আশা করি এগুলো সব আপনারা বুঝতেছেন তাই না আইটেম সেন্টার করে দিলাম শেষ এখানে আমি একটা নাম দিয়ে দিই এটা আমার লোগোর মতো কাজ করবে ধরেন আপাতত আমার তো ইমেজ টিমেজ নাই আমরা নাম দিয়ে কাজ চালাই আপাতত তো এখানে কি দিতে পারি আমি নাম দিলাম ধরেন বুক স্যার এভাবে নাম দিলাম
তো এই বেচারাকে একটা ক্লাস নেম দিয়ে দেই, আমি বলে দেই যে ফন্ট বোল্ড, টেক্সট টু এক্সেল করে দিলাম, ব্যাস অনেক কিছু করলাম। এখন এই হেডারটাকে নিয়ে আসবো হচ্ছে আমার মেইন লেআউটের ভিতরে, এইখানে আমরা হেডারটা নিব। এই জায়গাটায় আমি একটা ফ্র্যাগমেন্ট নিয়ে নিই, কারণ এখানে আমরা নানান জিনিস ব্যবহার করব। হেডারটা নিয়ে আসলাম, ঠিক আছে, হেডার নিয়ে আসলাম, খুব ভালো করে বুঝেন, হেডার নিয়ে আসলাম। হ্যাঁ, আপাতত এতটুকুই থাকুক, হেডারটা নিয়ে আসি। এখন মেইন যে লেআউটটা, টোটাল যে লেআউট, আমরা জানি যে সবকিছু আমাদের ঘুরে ফিরে app.jsp তে লিখতে হয়, মনে আছে? এখন এই জায়গাটায় আপাতত আমরা মেইন লেআউটটাকে বসাই দিই, শেষ। কি করলাম? মেইন লেআউটের ভিতরে আছে কি, এই যে মেইন লেআউটে যাই আমরা, কোথায় মেইন লেআউটের ভিতরে আছে কি হেডার। এখন হেডারের ভিতরে আবল তাবল কিছু থাকতে পারে, নাও থাকতে পারে। এখন আমি এখানে আসি, রিলোড করি, এই যে আমার হেডার মিটার সব চলে এসেছে। যদিও কন্টেনারটা বিশাল বড়, এই জন্য কন্টেনারটা এরকম ভাবে আসতেছে। আমি একটা কাজ করি, যে মেইন লেআউটটা আছে না, মেইন লেআউট, মেইন লেআউট না, আমি হেডার থেকে করি। এটাকে আমি px হালকা একটু প্যাডিং দিয়ে দিই, ডান পাশে, ডান বাম পাশে হালকা একটু প্যাডিং দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। এখন এইখানে আমরা বাটন নিব, আমাদের বাটন আছে ধরেন তিনটা, আমি দুইটা নেই, আমার এটা দরকার নাই। আমরা এই বাটনটা নেই, এই বাটনটা নেই, দুটো বাটন দিলে আপাতত আমাদের জন্য এনাফ। আর এই বাটনের ভিতরে এই যে কি একটা হাবল তাবল আছে, এগুলো আমরা নিয়ে আসি। তো এটার ভিতরে আমার বাটন লাগবে, বাটন ট্যাগ নিলাম। এখন বাটন ট্যাগ ওই যে আমরা কি জানি বানাইছিলাম না, বাটনের জন্য কম্পোনেন্ট বানাইছিলাম, মনে আছে? মনে আছে তো? আচ্ছা, থাক, আমরা ওই কম্পোনেন্টটা আপাতত ইউজটা একটু কম পরে করি, কারণ এখানে বাটনে কিছু ক্লিকের ইভেন্ট চালাইতে হবে, তো আলাদা কম্পোনেন্টের ভিতরে দিলে আপনারা বুঝতে একটু কষ্ট হবে। আমরা পরে এটাকে বাটনের কম্পোনেন্টের ভিতরে ঢুকাই নিয়ে যাব। ওকে, আপাতত এখানে নরমালি কাজ করি। করবো নাকি কম্পোনেন্ট বানাই করবো? পারবেন তো বুঝতে? কম্পোনেন্ট বানাই করবো, ঠিক আছে, তাহলে এখানে আমি বাটনটা বানাই, দেন কম্পোনেন্টে নিয়ে যাই। তো এখানে আমি ক্লাস নেম দিলাম, ধরেন আমি একটা প্যাডিং দেই, চারপাশে কিছু একটা প্যাডিং, একটা বর্ডার দেব, এই বর্ডারের নাম হবে কি জানি, শুধু বর্ডার দেই। এরপরে বর্ডারের একটা কালার দিয়ে দেই, বা এখান থেকে কালার দেই, গ্রে 50 এটাই দেই। এবার ধরেন এখানে ABC লিখি, দেখি তো আসে কিনা। এই বর্ডারের কালার কই? ও, 300 দেই, খারাপ না, চলে। তো মাশাআল্লাহ চলে আসছে, কোনো অসুবিধা নাই। কিন্তু এর ভিতরে তো স্যার আরেকটা জিনিস করতে হবে, কার্সর, পয়েন্টার আর রাউন্ডেড। ধরেন আমি এমডি করে দেখি তো কতটুকু নেয়, চলে, ভাল লাগবে না। ওকে, এখন এর ভিতরে আমাকে আইকন নিতে হবে না, আইকন ওই যে সে ফন্টসম বা হাবল তাবলে চলে আসলাম। হ্যাঁ, রিয়েক্ট আইকন ব্যবহার করা অনেক মজা, বিশাল মজা, হাজার হাজার আইকন পাওয়া যায় এক জায়গায়। ফন্টসম তো কিপটেমি করে দিতে চায় না আমাদেরকে আইকন, আর রিয়েক্টে অত কিপটেমির জায়গা নাই, এরা উদার মনের মানুষ। তো আপনি এখানে আমরা একটা প্যাকেজ ইনস্টল করি, হ্যাঁ, নাম আছে রিয়েক্ট আইকনস, একটা প্যাকেজ। এখানে ঢোকেন, এখানে দেখেন এই যে বুট স্ট্র্যাপের আইকন, এই যে বক্স আইকন, এই যে ডেভ আইকন, যত ধরনের আইকন আছে, ফেদার আইকন, ফন্টসম আইকন, ফন্টসম 5 এর আইকন, ফন্টসম 6 এর আইকন, সব চলে এসেছে এখানে। কি লাগবে আপনার? আপনি এখানে সার্চ করেন, ধরেন কথার কথা আমরা এখন ধরেন লাইট নামে একটা আইকন খুঁজতে যাচ্ছি,
সব ফ্রি। কত ধরনের লাইট লাগবে? কিচ্ছু করা লাগবে না, কি আর সিএসএস আর কি আর কি, সব ফ্রি। তাহলে এটা আমরা ব্যবহার করি তাহলে, হ্যাঁ। আচ্ছা, ক্লোজ করে দিই। আচ্ছা, আমরা আবার গোড়ায় ফিরে আসি। ও আচ্ছা, এখানে রিঅ্যাক্ট আইকন, এখানে চলে আসি। নিচে আসেন, এখানে বলছে স্ট্যান্ডার্ড মডার্ন প্রজেক্টে আপনার এই যে লিঙ্কটা দিয়েছেন আপনাকে, এই লিঙ্কটাকে কপি করবেন। কপি করে এখানে আপনার নতুন করে টার্মিনাল ওপেন করেন, এখানে পেস্ট করে দেন, এন্টার দেন। হ্যাঁ, রান করা আছে আরেকটা টার্মিনালে। এই যে এখানে রান করা আছে, এই যে এখানে, এই যে এখানে রান করা আছে, সব চলে আসবে। আমরা ওই যে ডাউনলোড করা, সেখান থেকে ফন্ট গুলোকে আলাদা ফোল্ডারে নেওয়া, মনে আছে? সিএসএস আলাদা ফোল্ডারে নেওয়া, সেখানে কত কাহিনী, সেই দিন নাই, পুরাই গেছে, কিচ্ছু করা লাগবে না। হ্যাঁ, ওইগুলো কে, ওইগুলো ভুলে যান, বলবেন যে কোনো এক জামানায় করতাম। আচ্ছা, লাইট, চলেন আমরা লাইট আইকন নেই, ধরেন এখান থেকে এই আইকনটা নেই, হ্যাঁ, ক্লিক করেন। ফার্স্টে আপনি এই লাইনটা নিয়ে যাবেন, ইম্পোর্ট করবেন। এটা কম্পোনেন্ট আকারে তৈরি করেছে, খেয়াল করছেন? এটা কম্পোনেন্ট বানায় দিয়েছে। এই লাইনটা কপি করেন, কপি করে ইম্পোর্ট করে ফেলেন। ইম্পোর্ট করতে হয় সাধারণত সবার আগে, ইম্পোর্ট করেন। এরপরে এই যে এটা হচ্ছে কম্পোনেন্টটা ইম্পোর্ট হয়ে গেল, এই কম্পোনেন্টটা ধরে কপি করেন, আর আপনার যেখানে ব্যবহার করার দরকার সেখানে ব্যবহার করেন, কাজ ছাড়া। প্যাকেজ থেকে, এই যে রিঅ্যাক্ট আইকন প্যাকেজ থেকে, আমি এটাকে ফরম্যাট ডকুমেন্ট করে দিই তো। আচ্ছা, সেভ করেন। এই যে আপনার আইকন রেডি, কই, এই যে রেডি। দরকার আছে এত ঝামেলা করার? এখন বলেন, জাভাস্ক্রিপ্টে ফিরে যাবেন? আমরা এখানে ভালো আছি। আচ্ছা, একটা আইকন পাইলাম, আর একটা আইকন আমাদের দরকার, তাই না? এই যে শপের। তো এটাকে একটু খুঁজে বের করি তো, এখানে কি আছে, এটার নাম কি? ক্যারি শপ দেই, শপ, বা এটাকে আরেকটা নাম বলে ব্যাগ বলে, ব্যাগ। শপে আসছিল না? এই যে কত ভালো ভালো আইকন, এই আইকনটা নিয়ে যায় না, এটা সুন্দর লাগতেছে দেখতে, চাকাও আছে, সবকিছু আছে এটার ভিতরে। তো এটাকে কপি করি, এখানে পেস্ট করি, কপি করি। এই লাইনটা কপি করা কিন্তু জরুরি, না হলে কিন্তু মাঝে মাঝে পাবেন না। হ্যাঁ, হ্যাঁ, আলাদা আলাদা করে ইম্পোর্ট করতে হবে। সরি, এটা তো এখানে না, আমি আলাদা একটা বাটন তৈরি করব, সে বাটনের ভিতর দিব আর কি। তো এটা এখানে থাকবে না, এটা এখানে থাকবে না, আলাদা বাটনের ভিতর রাখবো আমি। চলে আসছে আমরা। ঠিক আছে, এবার একটু এবার আমরা একটু এটাকে আমাদের মতো করে একটা কাহিনী করি। এই জায়গায় আসেন, ক্লাস করে দিই ফ্লেক্স, গ্যাপ এক্স করে দিই, ধরেন 2 না, 2 তে কত পিক্সেল হয়? 8 পিক্সেল, এনাফ, যথেষ্ট, চলে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, সবকিছু করা দরকার, সবকিছু করা সম্ভব। আচ্ছা, চলেন আজকে একটা মজার জিনিস দেখি। হ্যাঁ, কালারের কথা বলে মনে আসলো, সব করা সম্ভব। এই আইকনের ভিতরে বসাই দেন, এই যে এখানে ধরেন, এখানে ক্লাস দেন, এখানে ধরেন টেক্সট রেড কিছু একটা দেন। ওই দেখেন, ওই বেচারা লাল হয়ে বসে আছে। হ্যাঁ, অবশ্যই দেওয়া যায়। এটা কি কম্পোনেন্ট না? কম্পোনেন্টে কি আপনার ডাটা পাস করা যায় না? যায় তো। হ্যাঁ, প্রফেসরের মাধ্যমে সে নিয়ে নেবে, তার ভিতরে সে বসাই দেবে, শেষ, নিচে তো। আচ্ছা, চলেন তো আজকে আমরা একটা কাজ করি, আমরা ডার্ক মোড লাইট মোড নিয়ে একটা কাজ করি আজকে। আচ্ছা,
তো আমরা ডার্ক মোড লাইট মোড করবো এখন ই দিয়ে, ওটা কি বলা হয়, টেইলএন্ড দিয়ে, তাই না? টেইলএন্ড সিএসএস চলে আসি। হ্যাঁ হ্যাঁ, রেড তো থাকবেই, কিন্তু টেইলএন্ড আমরা সিএসএস করেছি টেইলএন্ড দিয়ে না, আমরা তো হাতে আর কোনো কোড মোড করবো না, সব টেইলএন্ডের দায়িত্ব। তা আসেন এখানে একটা সার্চ করেন ডার্ক মোড। এই দিকে 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 দিকে, এটা একটু বোঝা জরুরি, এটা বোঝা বেশ জরুরি। তো এইখানে একটু নিচের দিকে আসেন, এই যে এখানে দুই ভাবে করা যায়, আপনি এই লাইনটাও কপি করতে পারেন, আবার নিচের দিকে আসেন এই লাইনটাও কপি করতে পারেন, যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন এখানে, হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ, ইজি কোনটা তাই? আমার কাছে ইজি মনে হয় এটা, এটা এটা আমার কাছে বেশি ইজি মনে হয়। তো চলেন এটাকে কপি করে আমরা নেব হচ্ছে আমাদের মূল ফাইলে। কি মজার জিনিস, শুধু তাকায় তাকায় দেখেন, main.css এর ভিতরে আমরা পেস্ট করলাম, হইলো? এখন আমরা ধরেন আমরা যেখানে আছি, আমাদের ধরেন এই index.html, এইখানে এই যে বডি ক্লাস দিলাম, ক্লাস, হ্যাঁ বডির ভিতরে পুরো বডি, কিন্তু আমি যদি এখানে লিখি যে বিজি ধরেন ধরেন গ্রে গ্রে ধরেন এখানে 800 দিলাম, বিজি গ্রে 800, তাহলে এটার কারণে পুরা কালো হয়ে যাওয়ার কথা না? এটা কালো হয়ে গেছে। কিন্তু আমরা একটা কাজ করি, আমরা আরেকটু ফাইজলামি করি, হ্যাঁ, আমাদের রিয়েক্টর ওয়েবসাইট কই গেল, এটা না, এটা ডার্কে যে কালার ব্যবহার করছে এটাই আমি কালার ব্যবহার করব। তো এখান থেকে কালার পিকার এক্সটেনশন লেখে একটু ইন্টার দেই, এতে কালার জিলা বলে একটা এক্সটেনশন আছে, হ্যাঁ, এটাতে কালার পিক করা যায়। আছে? না, নাই নাই, এখানে নাই। অ্যাড টু কলম দেই, অ্যাড এক্সটেনশন দেই, চলে আসছে। এখানে ক্লিক করে এটাকে পিন করে রাখি উপরে, হ্যাঁ, যেন আমরা ধরতে পারি। আচ্ছা, এবার আসি এইখান থেকে এই যে কালারটা, এই কালারটা পিক করে নিয়ে আসি, এটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতর করে রাখবো। তো আমরা ভেরিয়েবল কেমনে বানাই, কালারের ভিতরে কেমনে ঢুকে আমরা জানি, থিম মনে আছে, ডট 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 কালার, এখানে ধরেন আমি বললাম যে ডার্ক, এটা হচ্ছে ডার্কের 800 নাম দিলাম, নাম দিলাম আর কি, আমার মনে চাইলো তাই। তাহলে যে কোনো জায়গায় আমরা এই যে ডার্ক 800 বলে ডাক দিলে এই কালারটা চলে আসবে। একটা কালার নিয়ে রাখলাম, আর এই কালারটাও নিয়ে আসি, আচ্ছা লাইট শো ক্লিক করে ফেলছি, কোনটা জানি, এটা না, এটা না, এটা। তো এটাও নিয়ে আসি, এটাকে সাপোজ আমরা নাম দিলাম যে ডট ডট কালার ডার্ক, ধরেন এটার নাম দিলাম আমি 300, ডার্ক 300 বললে এটা আসবে, আমাদের ইচ্ছা আমরা নাম দিলাম। এখন আমরা ইন্ডেক্সের ভিতরে এইভাবে না বলে আমরা আমাদের বানানোটা আমরা ব্যবহার করি, বিজি ডার্ক 800, তাই না ভাই? হ্যাঁ, এই তো চলে আসছে। এখন দেখেন এই যে জিনিসটা, এই যে কালারটা, হ্যাঁ, এই যে কালারটা, এখন ডার্ক মোডে তো এই কালারটা চেঞ্জ হয়ে যাওয়া উচিত, সাদা হয়ে যাওয়া উচিত। আসেন এখন একটা জিনিস কি, আমি তো আসলে বিজি ডার্ক 800 যে দিলাম, হ্যাঁ, আমি তো নর্মালি এটাকে ডার্ক মোড রাখবো না, নর্মালি রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি কেউ যদি এখানে ক্লিক করে তাহলে ডার্ক মোড হবে, অন্যথায় হওয়ার দরকার নেই, তাই না? তো সেক্ষেত্রে আমাকে বলতে হবে এখানে এভাবে ডার্ক দিয়ে একটা ক্লোন দিতে হবে, ডার্ক ক্লোন, এখন সাদা। এখন আপনার পিসিটা যদি ডার্ক মোড করেন দেখবেন এটা কালো হয়ে গেছে, বুঝতে পারছেন? পিসি ডার্ক মোড করা যায় না, আপনি জানেন তো পিসি ডার্ক মোড করা যায়, এখানে পার্সোনালাইজে যায়, তাই না? এখান থেকে কালার, কালার থেকে লাইট থেকে ডার্ক, সব ডার্ক হয়ে গেল। ইভেন আচ্ছা, এটা ডার্ক হয়নি,
আচ্ছা ও আচ্ছা, এটা ডার্ক হবে না। এটা ডার্ক হওয়ার জন্য আমাদের শর্ত হলো এই বডিতে ডার্ক নামে একটা ক্লাস অ্যাড করা, শুধু ডার্ক। ডার্ক হয়ে গেছে, থিমের সাথে সম্পর্কিত না, থিমের থেকে নাই হচ্ছে অন্যভাবে নাই। আমি লাইট করে দিই। এটা আমি কেমনে বুঝলাম যে ডার্ক লাগবে, সেটা হলো এই যে এখানে দেখেন, এখানে আমরা বলে দিচ্ছি যে এর ডার্ক নামে ক্লাস যদি পাওয়া যায় তাহলে তার ভিতরে যত যা কিছু থাকবে সব ডার্ক হয়ে যাবে। আমরা বলে দিচ্ছি এখানে। হ্যাঁ, এখানে আপনি চাইলে ধরেন ডার্ক না দিয়ে আপনি এরকম লিখতে পারেন যে ডার্ক, ধরেন MODE ডার্ক মোড, এখানেও বলতে পারেন ডার্ক MODE ডার্ক মোড। এখন আমার হোয়াইট হয়ে যাবে। তা আমাদেরকে ইন্ডেক্সের এখানে এসে তখন আমার লিখতে হবে ডার্ক MODE মোড। ডার্কটা লিখলাম না, কারণ ডার্কটা আসলে অন্য কাজে ব্যবহার হয়, তো আমরা কাস্টমারটা ক্লাস দিলাম, চলে আসলো। কনসেপ্টটা বুঝেন। আমরা ফার্স্টে কি করলাম, এখানে এসে তাদের নিয়মটা আমরা এখানে লিখলাম। এটা লেখার মানে হলো, যদি আপনি প্যারেন্ট মানে তো আমরা এখন HTML এও রাখতে পারি, চাইলে আমরা বডিতেও রাখতে পারি, তাই না? বডি ট্যাগেও রাখতে পারি, HTML ট্যাগেও রাখতে পারি। তো বডি ট্যাগের ভিতরে যেহেতু আমাদের সব এলিমেন্ট থাকে, সবকিছু থাকে, তো বডি ট্যাগের ভিতরে যদি আমি ডার্ক মোড কথাটাকে অ্যাড করে দেই তাহলে ডার্ক হয়ে যাবে। বুঝতে পারছি ভাই এবার? আচ্ছা, তো এটা আমরা ব্যবহার করলাম, ডার্ক মোড দিলাম। এখন এই ক্লাসটা ব্যবহার করার পরে এই ডার্কের পরে যে আমরা জিনিসপত্রগুলো ব্যবহার করব না, সেগুলো পেয়ে যাবে। বুঝতে পারছি? যেমন আমরা হেডার নিয়ে কাজ করছি, হেডারের এখানে স্প্যান, এই যে স্প্যান আমি বলে দিই, যদি ডার্ক মোডে আসে তাহলে এটার টেক্সট হয়ে যাবে হোয়াইট। বলতে পারি না আমরা, ডার্ক মোডে আসি তাহলে এটার টেক্সট হয়ে যাবে হোয়াইট, নরমালি টেক্সট ব্ল্যাক থাকুক, কোনো আপত্তি নেই। একই ভাবে এই দুটার কালারটাও আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। যেমন এখানে আমরা বলতে পারি ক্লাস নেম যদি ডার্ক মোডে থাকে তাহলে টেক্সট হোয়াইট, কারণ আমরা জানি আইকন গুলো টেক্সট আকারে কাজ করে। তো একই ভাবে এটাকে কপি করি, এখানে এটাকে দিয়ে দিই, সেভ করি, হোয়াইট হয়ে গেছে। এখন আমি ধরেন আবার এখান থেকে ডার্ক মোডটাকে তুলে দিই, এই যে ব্ল্যাকই আছে। সবাই বুঝছেন বিষয়টা? Yes, sir. এখন কথা হলো, এখানে ক্লিক করলে তুমি ডার্ক হয়ে যাও, আবার ক্লিক করলে তুমি হোয়াইট হয়ে যাও। এইটা করার আমার পালা, তাই না? তো এই জন্যই বলছিলাম যে এখানে আমি যদি এটাকে কম্পোনেন্টের ভিতরে নিয়ে যাই তাহলে এই কম্পোনেন্টের দুইটার জন্য আলাদা আলাদা কম্পোনেন্ট বানাইতে হবে, তাই না? তো আপাতত থাক, আপাতত কম্পোনেন্টটা পরে যাই, কম্পোনেন্টে একটু ঝামেলা আছে, ওটা আমরা একটু পরে যাই। তো এখন ডার্ক মোড হবে বা মানে লাইট মোড হবে, এটার জন্য যে জাভাস্ক্রিপ্ট ফাংশন আমরা বুঝতে পারছি যে এটা নরমালি কেমনে করে। এটা খুবই সিম্পল, এখানে যখন ক্লিক করব তখন বডিটা একটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ধরে তার ভিতরে একটা ক্লাস বসাই দেবো, শেষ। ক্লাস বসাই দিলে তো হয়ে যাচ্ছে, এটাই। তো এটার জন্য আমাদেরকে দেখেন, এটা নিচে আসি, আমাদেরকে তারা বেচারারা কোডও করে দিয়েছে যে আপনার কোডও করা লাগবে না, কোড করে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এই কোডটাকে আমরা একটু আমাদের মতো করে লিখি, হ্যাঁ, তাহলে সুন্দর হবে। আমরা আমাদের এখানে একটা ফোল্ডার বানাইছিলাম, নাম দিয়েছিলাম ইউটিলস, তার ভিতরে এই যে থিম মুড হ্যান্ডেলার রাখছিলাম, তাই না? আচ্ছা, তো এটাকে আমরা বানাই, ধরেন কনস্ট থিম মুড হ্যান্ডেলার সমান সমান এরকম কিছু একটা করলাম। আচ্ছা, এখন এই বেচারাটাকে আমি এক্সপোর্ট করে রাখি, কারণ এটা তো আমরা অন্য জায়গায় ব্যবহার করব, অন্য কোথাও ব্যবহার করবো না, এজন্য এটাকে এক্সপোর্ট করে রাখলাম। এর ভিতরে এসে আমি এই কামটা করব। এখন এই যে এই কোডটুকু নিয়ে গেলাম, কপি করি। আচ্ছা, এখানে কিছু কোড আপনারা বুঝবেন না হয়তো, হ্যাঁ, একটু প্যাচ লাগতে পারে, অনেক কিছু জিনিস আমরা এখন শিখি নাই, তো ওই জন্য বুঝতে একটু কষ্ট হতে পারে। আমি কি করি এটা একটু দেখেন, এটা আপনারা আপাতত কপি পেস্ট করে চালান, ঠিক আছে? তো এই জিনিসটা এখানে আনবেন, আর এইখান থেকে একটা লাইন নিয়ে আসেন, এই লাইন যে কোনো একটা লাইন নিয়ে আসেন, এটাকে আমরা নিয়ে আসি, নিয়ে আসে অবশ্যই এটাকে আগে, পরে না, হ্যাঁ, আগে
এই জায়গায় রাখবেন। আর এখানে আমার মুডটা কি লাইট হবে নাকি ডার্ক হবে সেটা আমরা সেট করব হচ্ছে প্যারামিটার থেকে। এখানে ধরেন আমি একটা প্যারামিটার, যেখানে ফাংশনটা কল করব সেখান থেকে একটা প্যারামিটার ধরবো, এই প্যারামিটারটা আমি এখানে বসাই দিলাম। আর এই প্যারামিটারটা অবশ্যই আমার স্ট্রিং পাস করব। ঠিক আছে, এতটুকু বলে রাখলাম। এখন আসেন, এখন আমাদের কিছু কনসেপ্ট শিখবো, শিখতে শিখতে আমরা করেও ফেলবো ইনশাল্লাহ। আমাদের কোনটা কোনটা, এইটা মনে হয় তাই না? এই যে এইটা আইকন, এই আইকনে আমি অন ক্লিক বলি। ঠিক আছে, এরপরে পরে এখানে একটা ফাংশন দিলাম CLI ক্লিক হ্যান্ডেলের নামে একটা ফাংশন এখানে নিলাম। যদি এই ফাংশনটা বানাই নাই, ফাংশনটা এখন আমি বানাবো। const function is equal to first bracket then second bracket। আচ্ছা এখানে আসেন, এখানে আমাদের কিছু পড়াশোনা আছে, আমরা পড়াশোনাটাও করে ফেলি, সাথে সাথে আমরা কাজগুলো করে ফেলি। ঠিক আছে, পড়াশোনাটা কি, আমি এখানে ধরেন লক করলাম, ফার্স্ট অফ অল লক হ্যালো। তো এতটুকু করার মাধ্যমে আমি যদি এখন এই আইকনে ক্লিক করি, আমার লগের ভিতরে হ্যালো দিবে না? ক্লিক করি লগে হ্যালো দিচ্ছে, ক্লিক করি লগে হ্যালো দিচ্ছে। তার মানে আমার ক্লিক ইভেন্টটা একদম সুন্দর মতো কাজ করছে। এখন আমার এখানে ফাংশনটা হচ্ছে এমন ভাবে বানায় রাখছি, আমি ফাংশনটা জাস্ট যে মানে এমন স্টাইলে আমি বানায় রাখছি, আমার এইখানে যদি আমি মুডের এখানে যদি এই যে এখান থেকে পাঠানো ডার্ক মুড এই কথাটা যদি আমি পাঠাই দেই, ঠিক আছে, যদি এই কথাটা পাঠাই দিই তাহলে আমার থিমটা ডার্ক হয়ে যাবে। ফাংশনটা আমি এমন ভাবে বানাইছি, অর্থাৎ এই ফাংশনটা আমি এখানে নিয়ে আসি, দেখেন এই ফাংশনটা আমি এখানে নিয়ে আসি, নিয়ে এসে ফাংশনটাকে কন্ট্রোল স্পেস চাপি ফাংশনটা ইম্পোর্ট করে ফেলি, এইখানে আসি, এসে এই জায়গাটা আমাদের কি পাঠাইতে হবে, ডার্ক মোড এই কথাটা পাঠাইতে হবে না? ফাংশনটা এভাবে বানাইছে, ফাংশনটা আপাতত বুঝতে একটু কষ্ট হইতে পারে, বাকি এতটুকু দেখে রাখেন। ক্লিক করে কিন্তু ডার্ক মোডটা হচ্ছে না, এটা হচ্ছে সমস্যা, ডার্ক মোডটা হচ্ছে না। তো এটা না হওয়ার পিছনে কিছু কারণ আছে, কিছু কারণ আছে, সেই কারণে হচ্ছে না। সেই কারণগুলো বোঝার জন্য আমাদেরকে বেশ কিছু পড়াশোনা করতে হবে আগে। তা আমি এটাকে আপাতত কমেন্টে রাখি। হ্যাঁ, আমাদেরকে নতুন একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করতে হবে, সেই কনসেপ্টকে বলা হয় স্টেট। এই যে স্টেট অ্যাজ এ স্ন্যাপশট, স্টেট কি জিনিস এটা নিয়ে শিখতে হবে। আমি আপনাদেরকে বলছিলাম যে স্টেট কি জিনিস, মনে আছে? কাকে বলে জানেন স্টেট? একটা ডাটা, একটা ডাটার একটা অবস্থা, আমরা এভাবে কল্পনা করতে হবে, ডাটার একটা অবস্থা বা ডাটার একটা পার্ট। ঠিক আছে, এখন এই স্টেট নিয়ে এখন আমরা কাজ করব। স্টেট আমি খুবই খুবই সিম্পল ভাবে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন, আমি একটা ভেরিয়েবল নিলাম, হ্যাঁ, ভেরিয়েবলের নাম দিলাম থিম ইজ ইকুয়াল টু ইউজ স্টেট বলে একটা কথা আছে, রিয়েক্টের বানানো একটা স্টেট, ইউজ স্টেট বলে একটা কথা আছে, একটা ফাংশন। দেখেন তো একটু চেনা চেনা লাগে না? ফাংশনটা একটু চেনা চেনা লাগে না? বা এই যে এই যে কাজগুলো আমার জাভাস্ক্রিপ্টে করতাম, মনে আছে? এরকম কিছু একটা না? এখন এই ফাংশনটা কল করলে নিশ্চিত আমাকে কিছু একটা কিছু দিবে। এই ফাংশন এখানে একটা প্যারামিটার দাবি করে, যে কোনো প্যারামিটার, আমি বললাম 1 2 3, যে কোনো প্যারামিটার দাবি করে। এখন আমি একটু দেখি যে এই বেচারা আমাদেরকে কি দিচ্ছে। আমি লক করি, লক করে থিমটাকে লগে নিয়ে আসি, ফাংশন দিচ্ছে এটা না, এখানে দুইবার কল হয়েছে। ঠিক আছে, এই একবার কল হয়েছে, এই আরেকবার কল, দুইবার কল হয়েছে। তো রিয়েক্টর একটা সমস্যা আছে যে আপনি এখানে যে নরমালি কোনো কিছু লেখেন, আপনি যদি এইভাবে লেখেন কিছু একটা যে দিস ইজ টেস্ট, সেভ করেন, দেখবেন এখানে দুইবার হয়ে যায়। এই যে দিস ইজ টেস্ট এখানে একবার হয়, আর ঝাপসা আকারে একবার হয়। ঠিক আছে, এটা হয় হলো ওই যে আমাদের একটা মানে ভার্চুয়াল ডমের একটা কনসেপ্ট আছে না, সে ভার্চুয়াল ডম বা বিভিন্ন মানে বিহাইন্ড দ্য সিন বিভিন্ন কম্পারিজনের কারণে এই কাজগুলো ঘটে। আচ্ছা, তো এটাকে বন্ধ করা যায়, এটাকে বন্ধ করে হচ্ছে মেইন ডট জেএসএস আছে না, মেইন ডট জেএসএস গিয়ে
আপনি এই স্ট্রিক্ট মোডটাকে বন্ধ করে রাখবেন, স্ট্রিক্ট মোডটাকে। ঠিক আছে, আমি এটাকে কপি করি, কপি করে এটাকে কমেন্ট করে রাখি এইখানে। এখানে স্ট্রিক্ট মোডটাকে আমি আর দিব না, আমি জাস্ট অ্যাপটাকে রেন্ডার করব। হ্যাঁ, জাস্ট এই অ্যাপটাকে রেন্ডার করব। সেভ করি, স্ট্রিক্ট মোডটা এখান থেকেও তুলে ফেলি, যেহেতু ব্যবহার করতেছি না, আমাকে এরর দিচ্ছে, তুলে ফেলি। বিষয়টা বুঝে আসছে? এতটুকু কাজ করবেন, এবার রিলোড দেন। এবার দেখেন কোনো কিছু আর ডাবল ডাবল আর হবে না। ওই ঝাপসা আকারে যেটা আসে সেটা হচ্ছে স্ট্রিক্ট মোডের কারণে হয়। তো ওই জিনিসটা এখান থেকে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে থিম হ্যান্ডেলারটা এরর দিচ্ছে, আমি এটাকে আপাতত বন্ধ রাখি। কোনো এরর, এখন থেকে আমরা এররটাকে চেক করে চলার চেষ্টা করব, এরর যেন না খাই আমরা। তো এখানে আমরা এটাকে বন্ধ করে দিই, শুধু থিম নিয়ে একটু গবেষণা করি। থিম আসলে আমাকে কি দিচ্ছে দেখেন। থিম এখানে আমাকে 0 নম্বর ভ্যালুতে, 0 নম্বর ইন্ডেক্সে প্রথমত আমাকে একটা অ্যারে দিচ্ছে, এটা আমরা বুঝতে পারতেছি। থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে আমাকে অ্যারে দিচ্ছে, তাই না? একটা ফাংশন রিটার্ন করতেছে কি? অ্যারে। ক্লিয়ার? ফাংশন রিটার্ন করতেছে অ্যারে। সে অ্যারের ভিতরে প্রথম ভ্যালুটার ভিতরে পাঠিয়ে দিচ্ছে হলো আমার এই ডাটাটা। ক্লিয়ার? যা আমি এখানে দিছিলাম সেটা পাঠিয়ে দিচ্ছে। দ্বিতীয় ভ্যালুতে আমাকে একটা ফাংশন দিচ্ছে, ফাংশন। এই যে এফ লেখার মানে হলো ফাংশন, ফাংশন দিচ্ছে। এখন এই অ্যারের প্রথম ভ্যালুটা এবং দ্বিতীয় ভ্যালুটা দিয়ে আমরা কি করতে পারি? আমরা যেহেতু আমাদেরকে দুইটা জিনিস দিচ্ছে, আমরা এখান থেকে ডিস্ট্রাকচার করে দুইটা জিনিসটাকে বের করে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে থিম নিলাম, আর ফাংশনের জন্য এখানে আরেকটা নাম দিতে পারি। আমি যদি বলতে পারি থিম এফএন, এরকম নাম দিতে পারি। তবে সাধারণত এটার একটা কনভেনশন হলো, আপনি এখানে যে ভেরিয়েবলটা নেবেন, হ্যাঁ, যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলের সাথে সেট নাম দেবেন, সেট সেট থিম, এভাবে নাম দেবেন। এটা হচ্ছে কনভেনশন। হ্যাঁ, কনভেনশন মানে এটা একটা মানে সুন্দর পদ্ধতি, এভাবে সবাই ব্যবহার করে। ঠিক আছে, তো এই থিমের ভিতরে এখন কি দিচ্ছে? এই ডাটা, যে ডাটাটা আমি দিয়ে দিয়েছিলাম সেই ডাটাটা। আর সেট থিম আমাকে একটা ফাংশন দিচ্ছে, তাই না? আমি লক করি, এই থিমটাকেও লক করি আর সেট থিমটাকেও লক করি, দুটাকেই লক করি। এই ভেরিয়েবলটা লক করলাম, এটাও লক করলাম। আচ্ছা দেখেন, এটা কিন্তু কালারই চেঞ্জ হয়ে গেছে। সুন্দর করে বলে দিচ্ছে, এটা হলো আমাদেরকে একটা ফাংশন দিচ্ছে। ঠিক আছে, এই যে এখানে কিছু আবল তাবল কিছু একটা আমাদেরকে দিচ্ছে। ওকে, তো রিলোড করি, এই যে আমাদেরকে এই যে ডাটা আর পরের ডাটা, এই যে আমাদেরকে ফাংশন দিচ্ছে। তো এতটুকু আমরা বুঝতে পারছি। এবার আসেন, এখন এটা আমরা কেন করলাম বা এটা আমাদেরকে কি কাজ দেয়, এটা নিয়ে আমরা একটু গবেষণা করি। খুব ভালো করে বুঝেন, গবেষণা করি। চলেন গবেষণাটা আমাদের একটু অন্যভাবে হোক। আমি ধরেন এই জায়গাটায়, এই জায়গা বুক সেলের সাথে এই জায়গাটা ভেরিয়েবল নিলাম, আমি যারা ভেরিয়েবল নাম দিলাম ধরেন টেস্ট, একটা ভেরিয়েবল দিলাম এখানে, দিতেই পারি আমাদের ইচ্ছা। এখন এই টেস্টটাকে আমি আপাতত const টেস্ট ইজ ইকুয়াল টু ফাঁকা, কিছুই না। তাহলে এখানে এক্সট্রা কিছুই আসতেছে না। বুঝেন, সবাই ভালো করে বুঝেন, এটা খুব জরুরি। ইউজ স্টেট ছাড়া আপনার রিয়েক্ট অন্ধকার, স্টেট ছাড়া। এখন আমি করব কি, এই যে যে ফাংশনটা কল করছিলাম, এই যে কোথায় জানি, এই যে ফাংশনটা ওয়ান ক্লিক করার পরে আমি এখানে টেস্টের ভ্যালুটা সমান সমান বলে দিলাম, সরি অ্যানাদার। আচ্ছা, টেস্টের ভ্যালু যেহেতু রিঅ্যাসাইন করতেছি, তো কনস্ট দেওয়া যাবে না, দিতে হবে লেট। তো এখন লজিক কি বলে, আমি এখানে ক্লিক করলেই টেস্ট অ্যানাদার হয়ে যাক এবং সেই অ্যানাদারটা এখানে বসে যাক, এরকম লজিক হওয়ার কথা ছিল না? না, এটা হবে না। এটা আমরা গত ক্লাসে আমরা দেখছিলাম, তাই না? এখানে ক্লিক করলে বুক সেল আর এখানে অ্যানাদার হয়ে যাওয়ার কথা ছিল। হচ্ছে না, কেন হচ্ছে না? হ্যাঁ, এটা হওয়ার জন্য জরুরি হলো আমার এই ফাংশনটা, অর্থাৎ এই রিটার্নের ভিতরে যা কিছু আছে এগুলোকে রিলোড হওয়া। কোনোভাবে যদি আমি এই জিনিসটাকে রিলোড করতে পারতাম, তাহলে টেস্টের ভিতরে নতুন যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা পেয়ে যেতাম না। বুঝতে পারছেন?
এইখানে টেস্টের ভ্যালু তো আমার এই ভ্যালুটা নিয়ে বসে আছে, এটা নিয়ে বসে আছে। এখন আমি এখানে ক্লিক করলে এই টেস্টের ভ্যালু ঠিকই চেঞ্জ হচ্ছে, এখানে বসতেছে না। কেন বসতেছে না? কারণ এইটা তো একবারে আমার ব্রাউজারে রেন্ডার হয়ে গেছে, সে তো আর রি রেন্ডার হচ্ছে না। যতক্ষণ রি রেন্ডার না হচ্ছে তত সময় পর্যন্ত এখানে তো নতুন ভ্যালুটা আসতেছে না। এখন উপায় কি? এখন উপায় হলো জোর করে আমাকে এখানে একটা আইডি দিয়ে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে জোর করে তার ভিতরে ঢোকানো। কিন্তু আমরা তো রিয়েক্ট নিয়ে কাজ করেছি, আমরা তো এই কাম করবো না। বুঝেন নাই? কোনোভাবে যদি আমরা এই রিটার্নের ভ্যালুর ভিতরে যা আছে, অর্থাৎ আমাদের এই কম্পোনেন্ট, এটা না না আসলে আমাদের এই হেডারের ভিতরে যা কিছু আছে এটাকে যদি আমি একবার রিলোড করাইতে পারি, রিরেন্ডার করাইতে পারি, তাহলে কি এখানে ভ্যালুটা নতুন করে চলে আসতো না? কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, আমি এখানে এই থিমটা দিলাম, থিম থিম তাহলে টেস্টটাকে এখান থেকে উঠাই দেই, এখান থেকে টেস্টটাকে উঠাই দেই। এটা কিন্তু একটা ভেরিয়েবল যার ভিতরে 1 2 3 আছে, বুঝছেন? ভেরিয়েবল কিন্তু। তাহলে এখানে 1 2 3 আসছে না? আসছে তো। এবার আমি করব কি, যখন ক্লিক করব এই যে এখান থেকে, যখন এই বাটনটা ক্লিক করব তখন এই ফাংশনের মাধ্যমে এই ভেরিয়েবলের ভ্যালুটাকে চেঞ্জ করে দেব। এই ভেরিয়েবলের ইনিশিয়াল ভ্যালু আছে এটা, এই ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করে দেব। কিন্তু এই চেঞ্জটা একটু অন্য ধরনের চেঞ্জ, এমন একটা চেঞ্জ আমি বলবো ভাই তুমি চেঞ্জ হয়েই ক্ষান্ত থাকবা না, চেঞ্জ হওয়ার পাশাপাশি তুমি এই পুরো কম্পোনেন্টটাকে একটা রিলোড মারবা। বুঝতে পারছেন? এই কামটা ঘটানোর জন্যই এখানে এই সেট থিম নামক একটা ফাংশন দেওয়া হয়েছে। বুঝে আসছে ভাই? এখন এইখানে যদি আমি সেট থিমের ভিতরে বলে দেই যে 1 2 3 4 5, আগে তো 1 2 3 ছিল, আমি সাথে 4 5 অ্যাড করলাম। ক্লিয়ার? তাহলে কি হবে, এখানে যখন ক্লিক করবো হ্যান্ডেল ক্লিকটা রান হবে, এটা রান হয়ে হবে কি সেট থিমটা রান হবে। সেট থিম কি করে, এই থিমের ভ্যালুটা চেঞ্জ করে দেয়। থিমের ভ্যালুটা কি আছে ইনিশিয়াল, এটা এটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে এটা, আর এই ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করার জন্য এই ফাংশন। আর এই ফাংশন শুধু চেঞ্জ করবে এমন না, চেঞ্জ করার পাশাপাশি রিরেন্ডার করে দিবে। দেখেন এতটুকু যদি করি, এখন এখানে ক্লিক করেন, ওই দেখেন 1 2 3 4 5 হয়ে গেছে। এখন আমরা প্রমাণ করি যে আসলে আমাদের থিমটা রিরেন্ডার হচ্ছে। আমি এখানে ধরেন লিখলাম লগ হ্যালো দুনিয়া, রিলোড করি আবার জুম করে, হ্যালো দুনিয়া আসছে। এখন দেখেন হ্যালো দুনিয়া আছে কোথায়, আমার এই কম্পোনেন্টের ভিতরে। আমি এখানে ক্লিক করার সাথে সাথে আবার এখানে হ্যালো দুনিয়া আসবে। কেন? কারণ ক্লিক করে এটা এই ভ্যালুটা চেঞ্জ করতে গিয়ে সেই পুরাটাকে আবার রিরেন্ডার করে ফেলছে। যখন রিরেন্ডার করছে তখন এখানে আগের ভ্যালু কি আর আছে? নতুন ভ্যালু চলে আসছে না? এখন বলেন এই স্টেটটা জরুরি না? খুব দামি জিনিস না স্টেট? হ্যাঁ, স্টেট খুব মজার একটা জিনিস। মোটামুটি কি ভাই স্টেটটা বোঝা গেছে? আচ্ছা, এই জিনিসটা কাজ করে কিভাবে এটা দেখেন। আমরা যদি এখানে আসি, এই যে এখানে স্টেট নিয়ে অনেক হাবল তাবল পড়ছে। আসলে স্টেটটা হচ্ছে একটা স্ন্যাপশট হিসেবে কল্পনা করে, স্ন্যাপশট। আমরা নিচের দিকে যদি যাই, এখানে যদি একটা কল্পনা করি যে আমরা কোন একটা রিয়েক্টের মানে ফাংশন এক্সিকিউট করব, রিয়েক্টের ভিতরে আমি কোন একটা ফাংশন এক্সিকিউট করব। হ্যাঁ, এই ফাংশনটা কি করবে, একটা স্ন্যাপশট, স্ন্যাপশট মানে বোঝেন তো, স্ক্রিনশট, একটা ধাপ। আমরা স্ন্যাপশটকে একটা ধাপ কল্পনা করতে পারি, একটা ধাপ। ওই ধাপের ভিতরে গিয়ে করবে কি, ওই ফাংশনের ভিতরে যা কিছু আছে সেগুলোকে সে মানে চেক করবে, ফাংশনের যে ফাংশনাল কাজবাজ, সে কাজবাজ গুলো করবে। করার পরে সে কি করবে, অটোমেটিক্যালি সে ট্রিটাকে, আমার যে ব্রাউজারটা, সে ব্রাউজারটাকে সে আপডেট করে দিবে। নরমালি ব্রাউজার আপডেট হয় না, আপডেট হয় না। নরমালি আপডেট করতে গেলে ওই জাভাস্ক্রিপ্টে আমাকে ইনার এইচটিএমএল করে কত কাহিনী করে করতে হয়। কিন্তু রিয়েক্ট এই নিজ দায়িত্বটা নিজে নিয়ে এনেছে। সে বলতেছে ভাই তুমি আমার সিস্টেমে তুমি ভেরিয়েবলটাকে চেঞ্জ করো। তুমি যদি আমার সিস্টেমে ভেরিয়েবলটা চেঞ্জ করো তাহলে তোমাকে আমি আপডেট যে ডাটাটা, ভেরিয়েবল চেঞ্জ করার পরে যে ডাটাটা, সেই ডাটাটা
আমি এই ভেরিয়েবল যেখানে যেখানে তুমি ব্যবহার করছো সেখানে আমি আমার নিজ দায়িত্ব আপডেট করে নিব। সেটা ক্লিয়ার ভাই? তো আমরা যদি আমাদের মতো করে ভেরিয়েবলটা হ্যান্ডেল করতাম এই সিস্টেমটা পাইতাম না। আমরা এখন রিয়েক্টের সিস্টেমে যখন ভেরিয়েবলটাকে হ্যান্ডেল করতেছি, রিয়েক্ট নিজ দায়িত্বে আমাদের সবকিছুকে আপডেট করে দিচ্ছে। আচ্ছা, তো রিয়েক্টের সিস্টেমে রিয়েক্টের মতো করে যদি আপনি ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে চান, তো এটাকেই বলা হয় স্টেট। স্টেটটা কাজ করে কিভাবে সেটাই বলছে, আমি একটু লাইট মুভ করি। অবশ্যই স্টেটটা চেঞ্জ করতে হবে কোনো ফাংশনের মাধ্যমে, একদম নরমালি স্টেট চেঞ্জ করতে পারবেন না। যেমন ধরেন আপনি এখানে যদি এই স্টেটটা ধরে যদি আপনি এইখানে দিয়ে ফেলেন, এই যে এখানে, এর মানে কি যখনই এই ফাংশনটা রেন্ডার হবে তখনই এই স্টেটের ভ্যালুটা দিবে। স্টেটের এটার মানে হলো এটার ভ্যালু চেঞ্জ করা, মানে অনেকটা এরকম যে আমি একটা ভেরিয়েবল নিছিলাম লেট, ধরেন a ইজ ইকুয়াল টু ধরেন 1, এরকম নিছিলাম, ঠিক আছে, এটা ভেরিয়েবল নিছিলাম। এখন এটা লেখার মানে কি, এটা লেখার মানে হচ্ছে আবার a ইজ ইকুয়াল টু অন দেওয়া, তাই না? আবার a ইজ ইকুয়াল টু অন দেওয়া। এখন আপনি যখন এটাকে ফাঁকা কোথাও লিখে ফেলবেন, তার মানে এই কম্পোনেন্টটা রেন্ডার হওয়ার সাথে সাথেই এই ভেরিয়েবলটাকে সে চেঞ্জ করে এই ভ্যালু দিবে। এখন আমরা জানি যখন স্টেটের ভ্যালু যখন চেঞ্জ হয় তখন এই কম্পোনেন্টটা আবার রিরেন্ডার হয়। তা আবার রিরেন্ডার হতে গিয়ে সে আবার এই ভ্যালুটাকে চেঞ্জ করবে। এই ভ্যালুটা যখন আবার চেঞ্জ হয়ে যাবে আবার রিরেন্ডার হবে, আবার এই ভ্যালুটা চেঞ্জ হবে। যদিও প্রতিবারই সে a ইজ ইকুয়াল টু 1 এরকমই দেবে, a ইজ ইকুয়াল টু 1 এরকমই দেবে, কিন্তু সে ইনফিনিট লুপের ভিতরে পড়ে যাবে। আমি সেটা বোঝাইতে পারছি? বোঝেন নাই? বিষয়টা এরকম, মনে করেন আপনাকে বলা হয়েছে তুমি যদি বারান্দায় 1 পাও রাখো তাহলে তোমাকে ভিতরে 1 পাও রাখতে হবে। ভালো কথা। এখন বারান্দায় 1 পাও রাখার জন্য শর্ত দিলেন, এখন যদি 12টা বাজে তাহলে তুমি বারান্দা, অথবা আমি যদি একটা শব্দ করি তুমি বারান্দায় পাও দিবা, ঠিক আছে? কিন্তু এটা না বলে আপনি বললেন যে তুমি বারান্দায় পাও দিলে তোমাকে ভিতরে 1 পাও দিতে হবে, আবার ভিতরে পাও দিলে বারান্দায় 1 পাও দিতে হবে। এই বেচারা যাবে কই? সে একবার বারান্দায় পাও দেবে, বারান্দায় পাও দিতে গেলে তার উপর আবার একটা কমান্ড চলে আসছে ভিতরে পাও দেওয়া লাগবে, ভিতরে পাও দেবে, আবার কমান্ড চলে আসছে বারান্দায় পাও দেবে, আবার বারান্দায় পাও দেবে। বিষয়টা এরকম হয়ে যাবে না? এখানেও তাই, দেখেন এই কম্পোনেন্টটা ফার্স্ট রেন্ডার হবে, রেন্ডার হয়ে এই যে একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের ভিতরে এই ভ্যালুটা ঢুকাই দেবে। কিন্তু পরক্ষণেই বললেন ভাই তুমি এই ভেরিয়েবলটা চেঞ্জ করে দাও, এই যে এখানে বললাম ভাই তুমি ভেরিয়েবলটা চেঞ্জ করে দাও, যেই বলবো সে আবার ভেরিয়েবলটা চেঞ্জ করে দেবে। আর আমরা জানি ভেরিয়েবল চেঞ্জ হলেই সে এই কম্পোনেন্টটা আবার রেন্ডার দেয়, আবার রিলোড দেয়, আবার রিলোড দিয়ে এখানে আসবে, এখানে এসে বলবে আবার ভাই আমাকে এটাকে তুমি চেঞ্জ করো। এটা একটা বিরক্তিকর কাজ না? সে ইনফিনিট লুপে পড়ে যাবে না? এই জন্যই বলছে এটা কোনো ফাংশনের ভিতর লিখতে হবে, কারণ ফাংশনের ভিতরে এইখানে যদি আমি লিখি তাহলে এটা কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি এখানে ক্লিক না করব অত সময় পর্যন্ত কিন্তু এই ভেরিয়েবলটা চেঞ্জ হচ্ছে না। আর যখন ভেরিয়েবলটা ফাংশন কল না হলে, মানে রেন্ডার যেহেতু না হচ্ছে, সেহেতু আমি যখন ক্লিক না করব তত সময় পর্যন্ত হেডারটা রিরেন্ডার হবে না। বুঝে আসছে ভাই? এই বিষয়টা আপনারা ঠান্ডা মাথায় একটু ভাবেন, বুঝতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা অনেক কিছুই বুঝলাম, মাশাআল্লাহ বুঝে ফেলছি। স্টেট নিয়ে অনেক পড়াশোনা আছে, অনেক কিছু আছে। এখন আসেন এই জায়গাটায় আমি একটা স্ট্রিং রাখি, স্ট্রিং স্ট্রিং রেখে স্ট্রিং এর নাম দিলাম হচ্ছে কি জানি, ডার্ক থিম, তাই না? ডার্ক থিম, ডার্ক থিম নাম দিলাম, হ্যাঁ। তাহলে এইখানে, আচ্ছা দেখেন এখানে এই যে যেটা, এটার টাইপ হচ্ছে আপনার স্ট্রিং, তাই না? আচ্ছা এখানে তো টাইপ এভাবে দিবে না। আচ্ছা নেবে না। ওকে, এখানে আপনার এই যে স্ট্রিং ব্যবহার করার পরে এটাকে আবার মানে কি বলা হয়, নাম্বার দিয়েছি এজন্য এখানে এরর দিচ্ছে, এখানে নাম্বার দেওয়া যাবে না, এখানে স্ট্রিং দিতে হবে। ওকে, এখন আমি যখন ক্লিক করব
দেখেন এই জায়গাটায় এই জায়গাটায় এসে আমি যে কাজটা করব, এই কাজটা হচ্ছে এখানে এসে আমি চেক করব যে আপনার ডাটাটা কি থিম ছিল নাকি কি ছিল। এখানে আমি একটা কাজ আপাতত করি, মুখস্থ একটা কাজ, এই কাজটা আমি পরে আপনাদেরকে বুঝাই দিব। জাস্ট এখন অতটা ভালো করে বোঝাচ্ছি না। এখানে প্রেপ নামে হচ্ছে প্রিভিয়াস স্টেট। আমি এখানে একটা চেকিং চালাবো, ইফ যদি প্রিভিয়াস স্টেটের ভিতরে ডার্ক থিম এই কন্টেন্টটা থেকে থাকে, তাহলে এখানে রিটার্ন করে দিবে লাইট থিম। আর যদি তা না হয় তাহলে এলস তুমি রিটার্ন করবে, কি করবে, ডার্ক থিম। ব্যাস, এখন মোটামুটি হয়ে যাওয়ার কথা, এখনো হবে না, এখানেও কিছু কনসেপ্ট আছে, এটাও আপনি আপাতত বুঝবেন না, এটা আমি আপাতত মুখস্থ লিখে রাখি, আপনাদেরকে আস্তে আস্তে ধারাবাহিকভাবে বোঝাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, সেটা হলো এই জিনিসটা এখানে লিখলে কাজ করবে না। আচ্ছা, যে এখানে আমাদেরকে আরেকটা ফাংশন ছিল, আমি লিখি, আমি এটা পরে বুঝাই দেবো। ইউজ ইফেক্ট বলে একটা কথা আছে, ইউজ ইফেক্ট, এটা ইউজ স্টেটের মতোই কাজ করে। হ্যাঁ, এটা আমি ইনশাল্লাহ বলে দেবো আপনাদেরকে পরে, এটা ধারাবাহিকভাবে শেখাবো ইনশাল্লাহ। এর ভিতর থেকে আমাদের একটা ফাংশন ছিল, এই ফাংশনটা নিয়ে আসি। এই ফাংশনটা এর ভিতরে আমরা থিমটাকে পাস করে দিই, আর এটাকে আমাদেরকে আনতে হবে, তাই না, কল করাতে হবে। এবার আশা করি কাজ করার কথা। আচ্ছা, আমাদের ইন্ডেক্সের ভিতরে, এটার ভিতরে যাই তো, ও আচ্ছা, এই যে এখানে এখানে ডার্ক থিম, এখানে ডার্ক থিম। কি ব্যাপার, আমরা এত অন্যায় করছি। এলিমেন্টে যাই তো, বডিতে HTML এ অ্যাড হচ্ছে, HTML এ অ্যাড হচ্ছে ডার্ক থিম, ফাঁকা ডার্ক থিম অ্যাড হচ্ছে। ডকুমেন্ট এলিমেন্ট, আচ্ছা আমরা এত ভুল করতেছি, আপনারা কেউ আমাকে ধরাই দিচ্ছেন না, কেউ ধরাই দিচ্ছেন না, স্বার্থপর হয়ে গেছেন আপনারা। আমাদের ক্লাস নাম কি ডার্ক থিম না ডার্ক মোড? এখানে দিছি ডার্ক মোড আর ওইখানে আমি দিছি ডার্ক থিম, কেমনে কাজ করবে কন? এই যে এবার ঠিক আছে, ওকে। তাই আপনারা আপাতত এটাকে একটু স্কিপ করেন, এটা আমি যে যখন আমরা ইউজ ইফেক্ট নিয়ে কাজ করা শিখবো, ইউজ স্টেটটা যখন একটা অ্যাডভান্স লেভেলে শিখবো, তখন আমরা এটা ডিপলি ধরতে পারবো আসলে কাজটা ঘটছে কিভাবে। হ্যাঁ, তো আপাতত আপনারা এইভাবে কপি করে কোডটা আপাতত কাজে লাগান, খুব বেশি বোঝার দরকার নেই। আর এখানেও যে কোডটা আমি লিখছি হেডারের ভিতরে, এগুলো আপাতত কপি করে কাজ চালান। জাস্ট এই কনসেপ্টটা মনে রাখেন যে স্টেট কিভাবে কাজ করে।
স্টেট, স্টেটের যে বেসিক কনসেপ্ট যেটা দিলাম এটা ধরে রাখেন, পারবেন না ইনশাআল্লাহ। তো আমরা আজকে মেনু সেকশনটা তৈরি করলাম। আমরা ফুটারটাও তৈরি করে ফেলি। ফুটারটাও আহামরি কোনো কঠিন কিছু না, একটা সিম্পল জিনিস। এই যে এটা, তাই না? ফুটার। তো ফুটার কোথায় আছে? এই যে ফুটার, এটা টিপ তো নেওয়াই আছে। একটা প্যারাগ্রাফ নিলাম, আমি বললাম যে কপিরাইট এটা তো না, কপিরাইট বানান কি? বানান তো ভুলে যাচ্ছি। এই যে কপিরাইট, আর এই যে স্টেটে তো লিখছিলাম মনে হয় কপিরাইট। এখানে লিখলাম ধরেন ওয়েব ডেভেলপমেন্ট টিম, এটা অন্য কোনো টিমের কাছে যেন না যায়, এই আর কি। ক্লাস নেম দিয়ে দিলাম, ধরেন ফার্স্টে টেক্সট সেন্টার করে দিলাম, একটা প্যাডিং দিয়ে দিলাম টু বর্ডার টপ, উপরে একটা বর্ডার দেব। বর্ডার টপ হচ্ছে কি জানি এটা দিয়েছিলাম, গ্রে 300 ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটাকে আমরা ব্যবহার করে নিই। হ্যাঁ, করা যায়, যা ইচ্ছে তাই করা যায়। একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দেওয়া লাগবে না, মাঝখানে চলে আসবে তো প্যাডিং লাগবে না। এখন মেইন লেআউটে চলে আসি। হেডারের পরে আমি এখানে ফুটারটাকে এখানে নিয়ে আসি। এখানে ফুটারটা এক জায়গায় চলে আসছে, আসারই কথা, কারণ মাঝখানে তো কিছু নাই, এই জন্য একটা গাটা লেগে আছে। তো ডার্ক মোডে এটা একটু চেঞ্জ হওয়া উচিত। তো সেই হিসাবে ফুটার কই, ফুটার এইখানে আমি বলে দিই, সরি কি করলাম, ক্লাস নেম ডার্কে টেক্সট হোয়াইট হয়ে যাবে, হয়ে গেছে। লাইট মোডে যেমন ছিল তেমন। তো ঠিক আছে, আজকে এতটুকু প্র্যাকটিস করেন ইনশাল্লাহ। হ্যাঁ, এটা নিয়ে গবেষণা করেন, কাল আগামী ক্লাস থেকে আমরা আরো দ্রুত আগাবো।